হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম টু আ নিউ লেকচার। আজকে ইনশাল্লাহ আমরা পড়ব বোটানির অধ্যায় 8, টিস্যু এবং টিস্যুতন্ত্র। এর আগে তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা ব্যাকে একটু এনশিওর করো, দেন উইল বি এবল টু মেক এ গুড ক্লাস ইনশাল্লাহ। তোমাদের সাথে হামিম ভাইয়ের অনেকদিন পরে দেখা। তোমাদের সাথে আছি আমি ডক্টর আবরার হামিম। বহুদিন পর বহু ঘন্টা পেরিয়ে তোমাদের সাথে এইচএসসি 26-এর এই কোর্সে আবার ওয়েলকাম। মাঝখানে ভাইয়া এইচএসসি 26-এর যে বায়োলজির সেকেন্ড পেপার আছে ওখানে রক্ত অধ্যায়টা পড়িয়েছিলাম, তারপরে অনেকদিন পরে তোমাদের সাথে ভাইয়া আবার ব্যাক করলাম। তোমরা কেমন আছো? শুনতে পাচ্ছ তাই না? ওকে, ইনশাল্লাহ ভেরি গুড। আমি খুবই 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 আনন্দিত যে তোমাদের সাথে আবার ব্যাক করতে পেরেছি। ইট ইজ আ গ্রেট থিং ফর মি ইফ ইউ কনসিডার অন মাই সেলফ। আমি শুরু করবো ইনশাল্লাহ ক্লাসটা, বেশি লেন্দি করবো না, কারণ আমাদের আজকের অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে তোমাদের বেশ কিছু অধ্যায় কিন্তু বেশ কিছু, আমি আসলে এক্সট্রিমলি সরি যে আজকে ক্লাসটা শুরু করতে ভাই একটু লেট হচ্ছে, বিকজ আমি আসলে ওই যে আমার বাসা থেকে ক্লাস নিচ্ছি, তো এই জন্য একটু সেট আপ করতে হঠাৎ করে বোর্ড আবার হচ্ছে তোমার হঠাৎ করেই সে তার আপডেট নিচ্ছিল, ওইটার জন্য আবার একটু টাইম কনজিউমিং পয়েন্ট আমরা গেছি, ওই জন্য আমি তোমাদেরকে মেসেজ দিয়ে কমেন্টে লিখে দিচ্ছি অলরেডি। সো আজকে ইনশাল্লাহ শুরু করবো হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। তোমাদের যাদের কাছে বই আছে বইটা একটু বের করতে পারো, কারণ বই থেকে যখন তোমরা দেখবা একটু আইডিয়া তৈরি হবে যে ভাইয়া এখানে আসলে কি কি পড়াচ্ছি। প্রথম কথা বলে রাখি, এই অধ্যায়টা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের 8 নম্বর অধ্যায়। এখন আপনাদের তো শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস, আমরা সেই জন্য আগাচ্ছি ইনশাল্লাহ। আমাদের জুলজিতে 5টা অধ্যায়ের মতো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। বোটানির ক্ষেত্রে আমরা মোস্ট প্রবাবলি অর্থাৎ 4 পড়ানোর পরে 7 পড়ানো হয়েছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে ইনশাল্লাহ আমরা এখানে এই পর্যায়ে আসি। সো আমাদের কিন্তু ইনশাল্লাহ অধ্যায় খুব ভালো করে আপনাদের সিলেবাস শেষ হবে। যদি আমরা একটা পার্টিকুলার পেপার রাখতাম, সাপোজ বায়োলজি ফার্স্ট পেপার, তাহলে যেটা হইতো যে আপনাদের সিলেবাস অনেক শেষ হয়ে যেত। কিন্তু আমরা দুইটা একসাথে সাইমultaneously আগাচ্ছি কেন? প্রশ্ন হচ্ছে ওয়াই। কারণ দুইটা যখন আমরা একসাথে আগাচ্ছি, এই দুইটার কম্বিনেশনে আপনাদের সিলেবাসটা একটু দ্রুত শেষ হবে, একটু আর্লি শেষ হবে। এবং আরেকটা মেইন কথা হচ্ছে যে এই দুইটা পেপার বিভিন্ন কলেজে আমি দেখলাম, বিভিন্ন কলেজেই কিন্তু জুলজিও কিছু কিছু থাকে। তো এই জন্য যাদেরই আছে প্যারা হবে না, যাদের একটা সাবজেক্ট আছে তাদেরও প্যারা হবে না। কারণ আমার মনে হচ্ছে আমরা যে স্টাইলে যেইভাবে তোমাদেরকে আগাচ্ছি, ইনশাল্লাহ প্রিটেস্টকে আগে হয়তো তোমাদের সিলেবাস একদম ভালো করে শেষ হবে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা হবে। আমি পড়াচ্ছি, তোমাদের সাবজেক্ট ভাইয়া পড়াচ্ছে, হৃদয় ভাইয়া পড়াচ্ছে, 3জন এখন আমরা ভাগ করে নিয়েছি, তাই না? আমরা এখন প্রতিজনে একটা করে চ্যাপ্টার পড়াচ্ছি। এক একজনের প্যাটার্ন এক এক রকম হয়, এক একজনের স্লাইড এক এক রকম হয়, এই জন্য আমরা ভাগ করে নিছি যে তোমাদের চাওয়া অনুযায়ী যে ভাইয়া যেটা পড়াবেন একজন পড়াক। ভেরি গুড, আমরা ইনশাল্লাহ এটাতেই আমরা স্ট্রিক্ট আছি এবং আলহামদুলিল্লাহ পড়াচ্ছি। তো যাই হোক, আপনাদের মনে হয় মোস্ট প্রবাবলি আপনাদের পড়াশোনা আমার মনে হয় ইনশাল্লাহ ফ্লো ঠিক আছে। যদি কারো পড়াশোনা ফ্লো ঠিক না থাকে, এখনো সুযোগ আছে, হাই টাইম, আপনি ফ্লোতে চলে আসেন। হ্যাঁ, ফ্লোতে চলে আসেন, কারণ আপনি যদি এইচএসসিতে ভালো করেন, এইচএসসিতে ভালো মতো পড়াশোনা করেন, আপনি ইনশাল্লাহ এডমিশনে ঠেকবেন না। সহজ কথা, আপনি যদি এইচএসসিতে ভালো করে পড়াশোনা করেন, আপনাকে এইচএসসিতে এডমিশনে কেউ আটকাতে পারবে না। অনেকে বলে ভাই এইচএসসির সাথে এডমিশনে কি সম্পর্ক? আরে ভাই, এটাই মেইন কাহিনী। যে এইচএসসি ভালো করে পড়ে তার জন্য এডমিশন কিছুই না, বুঝতে পারছো? যে এইচএসসি ভালো করে পড়ে তার জন্য এডমিশন কোনো প্রেশারের কিছু না। এটা হচ্ছে ফ্যাক্ট, তোমাকে ওইভাবে চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ আগাইতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমাদের আজকে ক্লাসটা আমরা ইনশাল্লাহ এখন শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে হচ্ছে আমরা পড়বো টিস্যু দিয়ে, এবং তারপর হচ্ছে সেই আমরা টিস্যু থেকে ভিতরে ভিতরে আগাবো। হ্যাঁ, তাহলে ভাইয়া প্রথমে আমরা পড়বো হচ্ছে টিস্যু। ওকে, তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে দেখো, প্রথমেই এই অধ্যায় অধ্যায় 8 টিস্যু এবং টিস্যুতন্ত্র, এই অধ্যায়ের একদম বেসিক কথা ভাই, টিস্যু কাকে বলে? তোমাকে যখন টিস্যুর কথা বলবে, খেয়াল করে দেখো ভাইয়া, টিস্যু আসলে কি? হোয়াট ইজ আ টিস্যু? টিস্যু ইজ নাথিং বাট এ কালেকশন অফ সেলস, অর্থাৎ একগুচ্ছ সেলের সমষ্টি, একগুচ্ছ কোষের সমষ্টি, যারা কোনো একটা পার্টিকুলার কাজ করে, যারা একসাথে মিলে কোনো একটা পার্টিকুলার কাজ করে। তাহলে টিস্যু মানে কি? তাহলে আমি প্রথমে আগে বায়োলজির বেসিকটা দিয়ে দেই ভাই। প্রথমে হচ্ছে কোষ, মনে রাখবা, প্রথমে হচ্ছে কোষ। অনেকগুলা কোষ মিলে, যে কোষগুলা একই জায়গা থেকে তৈরি হয়, একই ধরনের কাজ করে, একই জায়গা থেকে তৈরি হয়, বুঝছো? উচ্চ সেম, ধরো কেউ অস্থি মজ্জা থেকে তৈরি হয়, তার মানে ওখানকার সবগুলা কোষ অস্থি মজ্জা থেকেই তৈরি হবে।
কেউ মনে করো অন্য এমন একটা জায়গা থেকে তৈরি হয়, ধরো যে কোনো এনিথিং, সাপোজ কেউ যকৃৎ থেকে তৈরি হয় সাপোজ, তার মানে ওখানকার প্রত্যেকটা যকৃৎ থেকে তৈরি হবে। আরো সুন্দর করে যদি আমি বলি, মেন যকৃৎ তো বাচ্চা অবস্থায়, নর্মালি যদি আমরা বলি, তোমরা জানো মানুষের যখন উৎপত্তি হয়, আমাদের কিন্তু আমরা কিন্তু ত্রিস্তরী প্রাণী, তাই না? অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আবার ওই যে হাইড্রার কথা মনে আছে না? হাইড্রা হলো দ্বিস্তরী প্রাণী, দুইটা স্তর। মানুষের তিনটা স্তর, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই যে তিনটা স্তর, ধরো কোনো একটা টিস্যু অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়, তার মানে ভাই ওই টিস্যুর সকল কোষ অ্যাক্টোডার্ম থেকেই তৈরি হবে। ওই টিস্যুর কোনো কোষ মেসোডার্ম থেকে তৈরি হবে না। যদি তৈরি হয় এটা অ্যাবনর্মাল কন্ডিশন, যদি এন্ডোডার্ম থেকে তৈরি হয় এটা অ্যাবনর্মাল কন্ডিশন। নর্মালি যেখান থেকে যেটা আসার কথা ওখান থেকেই আসবে, দিস ইজ ইট, ঠিক আছে? তাহলে কোষ এরকম অনেকগুলা কোষ একসাথে মিলে, তৈরি করে টিস্যু। টিস্যুকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কলা। টিস্যু মানে কলা, এই কলা আর ব্যানানা এক না, ঠিক আছে? তাহলে অনেকগুলা কোষ মিলে হয় টিস্যু, সে অনেকগুলা সার্টেন টিস্যু মিলে হয় কোন একটা অঙ্গ। আর নির্ধারিত কিছু অঙ্গ যারা একটা নির্দিষ্ট কাজের সাথে জড়িত, ওরা মিলে তৈরি করে একটা তন্ত্র। অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে একটা তন্ত্র। আর আলটিমেটলি ভাইয়া অনেকগুলা তন্ত্র মিলে তৈরি হয় একটা দেহ। অনেকগুলো তন্ত্র মিলে কি তৈরি হয়? দেহ তৈরি হয়। এটা হচ্ছে একটা হিউম্যান বডি বা একটা মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল প্রোটোকল। এখন আসি, তাহলে টিস্যুর কথা তো মোটামুটি বুঝে গেছো ভাইয়া। টিস্যু হইতে গেলে মানে হচ্ছে অনেকগুলা কোষের সমষ্টি। আমার কথা হচ্ছে এই যে কোষগুলা, অনেকগুলা কোষের সমষ্টি, এই যে কোষগুলা, এদের ক্ষেত্রে তোমাকে বললাম দুইটা জিনিস মাথায় রাখতেই হবে। নাম্বার ওয়ান, টিস্যু হইতে গেলে তারা একই উৎস থেকে সৃষ্ট। টিস্যু হতে গেলে তারা একই উৎস থেকে তৈরি হবে, একই উৎস থেকে সৃষ্ট, তাদের ভিন্ন কোনো উৎস নাই, ওরা এক জায়গা থেকে তৈরি হবে, একই উৎস থেকে সৃষ্ট। তাহলে টিস্যু হইতে গেলে এটা একই জায়গা থেকে, একই সেক্টর থেকে তৈরি হবে, ঠিক আছে? তাহলে যেটা অ্যাক্টোডার্ম সেটা অ্যাক্টোডার্মই হবে, যেটা মেসোডার্ম থেকে আসে সেটা সবগুলা মেসোডার্ম থেকেই হবে, যেটা অ্যান্ডোডার্ম থেকে আসে সবগুলা অ্যান্ডোডার্ম থেকেই হবে, ঠিক আছে? ওকে। নাম্বার টু, এরা একই ধরনের কাজ করবে। কেউ তোমার মনে করো পরিপাক কাজ করবে, কেউ গিয়ে তোমার শ্বসনে কাজ করবে, এমন না। যে কাজটা করে তার সাথে বন্ধু বান্ধব সবাই একই কাজ করে। তুমি যে স্যারের কাছে পড়তে যাও, বন্ধু বান্ধব নিয়ে একসাথে পড়তে যায়, সবাই তো বেঁচে যায় না অফলাইনে, এরকম এক জায়গায় সবকিছু। তাহলে একই ধরনের কাজ সম্পন্নকারী, অর্থাৎ একই ধরনের কাজ করবে, ঠিক আছে? একই ধরনের কাজ সম্পন্নকারী, একই ধরনের কাজ করবে, ভিন্ন কাজ করার কোনো সুযোগ নাই। তাহলে টিস্যু হইতে গেলে একই উৎস থেকে তৈরি হবে এবং একই ধরনের কাজ করবে, একই ধরনের কাজ, সেম টু সেম, কোনো পার্থক্য নাই। তাই আমরা যেটা বললাম, একই উৎস থেকে সৃষ্টি, একই ধরনের কাজ সম্পন্নকারী। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট অনেক সময় মানুষ বলে, তোমাদের বইও আছে, সেটা হচ্ছে যেহেতু ওরা মোটামুটি সেম টাইপেরই, তাই না? ধরো যে পরিপাকের সাথে কাজ করে, মানে ওদের একটা ধর্ম, ধরো প্রত্যেকের ধর্ম থাকে। ধরো তুমি যে তোমার স্কুলে তোমার যে ফ্রেন্ড সার্কেল, দেখবা ওদের সাথে তোমার অনেক বেশি মিল আছে, এটা স্বাভাবিক। তোমার সাথে মিল নাই, ওরা অন্য ফ্রেন্ড সার্কেল, আবার তাদের সাথে মিল নাই অন্য ফ্রেন্ড সার্কেল। তাহলে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল এভাবেই তৈরি হয়, বন্ধু বান্ধব এভাবেই তৈরি হয়, যারা তোমার মাইন্ডসেটে মিলে। একইভাবে টিস্যু সেম, ওরা এমন কোষগুলো কি নিবে যারা আসলে একই টাইপের, তার মানে সমধর্মী। তার মানে কোষগুলো কেমন হবে? সমধর্মী। নাম্বার থ্রি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ফোর, এরা মূলত কানেক্টেড থাকে। এখন তুমি আসছো মনে করো ঢাকায়, তোমার বন্ধু আছে মনে করো একজন নরসিংদী, আর একজন বন্ধু আছে খুলনা, তোমরা আসলে কখনোই ক্লোজ ফ্রেন্ড সার্কেল না। যদি তোমাদের মধ্যে কানেকশন থাকে সেটা ভিন্ন কথা, বাট ওই যে কিছু আজকে দেখলাম যে একটা মেয়ে পালায় চলে গেছে, টিকটকার, অবিচ্ছিন্ন ছিল না, এবার কানেক্টেড ছিল, চলে গেছে পালায়, পরে আবার পুলিশ ধরে আনছে। তার মানে তোমার কানেকশন থাকতে হবে, টিস্যু হতে গেলে কানেকশন থাকতে হবে। এখন সেই কানেকশনটা যদি অফলাইনে ভালো, অনলাইনে হইলে তোমাদের মতো নষ্ট হবে, পোলাবেন ঘুরে যাবে, ফেসবুকে স্ট্যাটাস হবে হারানো নিখোঁজ, পরে শোনা যাবে যে পালাই গেছে, সেটা ভিন্ন কথা, সেটা ঠিক না। নর্মালি টিস্যু হইতে গেলে কোষগুলোর মধ্যে কানেকশন থাকতে হবে, কারণ একটা আছে এখানে, একটা ওই দূরে, একটা আছে মাথায় টিকে, একটা পায়ের মধ্যে কোনো কানেকশন নাই, তাই যে ওদেরকে টিস্যু বলা যাবে না। টিস্যু হইতে গেলে এদেরকে আমরা মাস্ট খেয়াল রাখবো যে এরা হচ্ছে অবিচ্ছিন্ন কোষগুচ্ছ।
অবিচ্ছিন্ন বানান ঠিক আছে, ঠিক আছে। অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে আমরা বলবো টিস্যু। এই হচ্ছে ভাইয়া আমাদের টিস্যুর সংজ্ঞা। আমাকে বলেন টিস্যুর সংজ্ঞা সবাই বুঝতে পারছেন কিনা? আমাকে বলেন টিস্যুর সংজ্ঞা সবাই বুঝতে পেরেছেন কিনা? আমার আলহামদুলিল্লাহ শেষ। তো টিস্যু কারে বলবো? যারা একই উৎস থেকে তৈরি হবে, একই ধরনের কাজ করবে, একই টাইপের হবে, এবং এরা দূরত্ব থাকবে না, ওরা কানেকশন থাকবে, অবিচ্ছিন্ন হবে, এদেরকে আমরা বলবো টিস্যু বা কলা। ঠিক আছে। এখন ভাইয়া কথা হলো যে ভাই এই টিস্যু তৈরি হওয়ার কারণ কি? ওয়াই? এই টিস্যুটা ভাই না থাকলে কি হইতো? ওয়াই? এই টিস্যু সৃষ্টির কারণ কি? ওয়াই? এগুলো এমসিকিউ। টিস্যু সৃষ্টির কারণ, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এখন এই টিস্যু সৃষ্টির কারণ কি? টিস্যু যদি না থাকতো তাহলে বডিতে কি হইতো? উদ্ভিদের শরীরে, আচ্ছা মানুষের শরীরে বুঝলাম অনেক কাহিনী মাইনি আছে, উদ্ভিদের শরীরে আবার টিস্যু দরকার কি? ভাই টিস্যু যদি এরকম করে ভাগ ভাগ না থাকতো তাহলে উদ্ভিদের শরীরে যে অনেকগুলা কাজ আছে ভাই, যেমন খাদ্য তৈরি করা একটা কাজ, আবার উদ্ভিদের পরিপাক তো এরকম ভাবে না, উদ্ভিদের ধরো পরিবহন প্রক্রিয়া, উদ্ভিদের শরীরে পানি পরিবহন হয়, খনিজ লবণ পরিবহন হয়, এই যে পরিবহনের জন্য একটা নির্দিষ্ট অংশ, আবার গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য গাছের উপরে বাকল তৈরি হয়, স্কিন আছে তাই না, এটার একটা কাজ আছে। তো এইরকম আবার উদ্ভিদের মেইন বডি আছে একটা, যেটা উদ্ভিদকে রক্ষা করে, যেমন ধরো গাছের যে মেইন অংশটা যেটা উদ্ভিদটাকে তৈরি করছে, সে মেইন কোর পার্ট আছে। এরকম যে অনেকগুলো পার্ট, কেউ গাছকে সুরক্ষা দেয়, কেউ গাছের ত্বক হিসেবে কাজ করে, কেউ গাছের পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই যে এতগুলা ভাগ, যদি আজকে টিস্যু না হইতো তাহলে এই ভাগগুলাকে কন্ট্রোল করতে কেমনে? সুযোগ নাই। তার মানে টিস্যু তৈরি হওয়ার একটাই কারণ, অনলি ওয়ান অ্যান্ড অনলি রিজন, একটা রিজন, সেটা হচ্ছে শ্রম বিভাগ। এই ওয়ার্ডটা সবাই ভালো করে খেয়াল রাখবা, শ্রম বিভাগ। অর্থাৎ আজকে যদি ভাইয়া টিস্যু তৈরি না হইতো তাহলে এই যে গাছের যে বিভিন্ন শ্রম দিতে হয়, গাছকে বিভিন্ন কার্যপ্রণালী সম্পন্ন করতে হয়, এই কাজটা সুন্দর করে হইতো না। তাহলে শ্রমটাকে ভাগ করে দিল, তুমি মাঠের মধ্যে কোদাল দিয়ে গেছো, তুমি মাটি কাটা শুরু করো, তুমি গিয়ে ধান বীজ বোনা শুরু করো, তুমি গিয়ে পানি দাও। এই যে কাজটাকে ভাগ করে দেওয়া, শ্রমটাকে ভাগ করে দেওয়া, এটাকে আমরা বলি শ্রম বিভাগ। বুঝা গেছে? ওকে। বুঝতে পারছেন ভাইজান? বুঝতে পেরেছেন ভাইজান? ইনশাল্লাহ আমার মনে হয় খুবই ইজি করে বুঝাচ্ছি, আপনাদের না বোঝার কোনো কারণ নাই ইনশাল্লাহ। এবং আপনাদের সবাইকে বায়োলজিতে বস হইতে হবে, ঠিক আছে? ওকে ইনশাল্লাহ। সো রাইট নাও আমার সাথে মনে হয় লাইভে আসছো কয়জন? 72 জন। অনেকদিন পরে মনে হয় তোমরা সবাই লাইভে আসছো, তাই না? ভেরি গুড, ভেরি গুড। বাট লাইভ ক্লাস করো ইনশাল্লাহ। হ্যাঁ ভাইজান, এই যে টিস্যু, এখন আসি এই টিস্যুটাকে আমরা আসলে মূলত কয় ভাগে ভাগ করতে পারি? বেসিক্যালি টিস্যুকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে। টিস্যু হচ্ছে দুই প্রকার, খুবই সিম্পল ভাই। যে টিস্যুটা বিভাজিত হইতে পারে, যে টিস্যুটা ভাগ হইতে পারে, ভাগ হয় মানে হয় না যে একটা থেকে দুইটা কোষ হইলো, দুইটা থেকে চারটা হইলো, মাইটোসিস বা মিওসিস যেটাই বলো, যার মধ্যে এরকম বিভাজন সম্ভব, বিভাজিত হইতে পারে, তাদেরকে আমরা বলি ভাজক টিস্যু। তার মানে যেই টিস্যু বিভাজিত হইতে পারে তাদেরকে আমরা কি বলি? ভাজক টিস্যু। আবার ভাজক টিস্যুর মধ্যে কিছুদিন পর দেখা যায় কিছু কিছু টিস্যু আছে যারা কখনোই আর বিভাজিত হয় না, এরা একদম ফিক্সড, ভাই আমি মরলে মরছি, আমি ভাগব না। এই ধরনের টিস্যুকে বলা হয় স্থায়ী টিস্যু। তার মানে টিস্যু হচ্ছে ভাইয়া দুই প্রকার, এক ধরনের টিস্যু বিভাজিত হয়, আরেক ধরনের টিস্যু বিভাজিত হয় না। যারা বিভাজিত হয় না ওদেরকে আমরা বলি স্থায়ী টিস্যু। ওদেরকে আমরা কি বলি? ওদেরকে আমরা বলি স্থায়ী টিস্যু। এখন আসি, তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া গাছের মধ্যে আসলে কোন সময় কোনটা থাকে, তাই না? টাইমিং কি? প্রথম কথা হচ্ছে গাছের শুরুতে, তার জীবনের শুরুতে অল টাইম ভাজক টিস্যু। পৃথিবীর সবকিছুই, ধরো তুমি যখন মায়ের শরীরে ছিলা, মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার শরীরের প্রত্যেকটা কোষই কিন্তু তখন সংখ্যা বৃদ্ধি করতো। হিউম্যান বডি যখন ফার্স্ট একটা ভ্রূণ অবস্থায়, মায়ের পেটের মধ্যে ভ্রূণ অবস্থায়, তখন প্রত্যেকটা জিনিস সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা ছিল। যখন তুমি একটা শেপ পেয়ে গেছো, একটা পূর্ণাঙ্গ আকার পেয়ে গেছো, এই মুহূর্তে বা যখন মায়ের পেটের মধ্যে তোমার একটা শেপ হয়ে গেছে, তখন থেকে কিছু কোষ সংখ্যা বৃদ্ধি করা বন্ধ করে দিছে, স্থায়ী হয়ে গেছে। কিরকম? যেমন তোমার স্নায়ু কোষ, স্নায়ু নার্ভ, তোমার 1 বছর বয়সে যতগুলা নার্ভ ছিল এখনো তোমার শরীরে ঠিক ততটাই নার্ভ আছে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে 1 বছর বয়সে তোমার নার্ভের যে লম্বা ছিল, দূরত্ব ছিল,
এখন তোমার সেই নার্ভের দূরত্ব বড় বেড়ে গেছে, নার্ভটা লম্বা হয়েছে, নার্ভটা শাখা প্রশাখা বাড়ছে, কিন্তু কোষ বাড়ে নাই, স্নায়ুকোষ বাড়ে নাই। স্নায়ুকোষ আগে যদি তোমার মনে করো 100টা ছিল, এখন 100টাই আছে। 100টা আমি একটা রূপক করতে বললাম। তাহলে তুমি যখন বড় হইছো, তুমি মোটা হইছো, তুমি লম্বা হইছো, তুমি অনেক বড় হইছো, তার মানে স্নায়ুকোষটা সংখ্যা বৃদ্ধি হয় নাই, এইটার শাখা প্রশাখা বাড়ছে, এইটার সাইজে বড় হয়েছে। এমন হয় নাই একটা থেকে বিভাজিত হয় দুইটা। ঠিক আছে? তার মানে কোন একটা জীব, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, তার জীবনের শুরুতে সবগুলোই তার ভাজক টিস্যু, সবগুলোই বিভাজিত হয়। একটা পর্যায়ে গিয়ে তার মধ্যে স্থায়ী টিস্যু তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ভাইয়া, এই ভাজক টিস্যু থেকেই উৎপত্তি হয় স্থায়ী টিস্যু। তাহলে উদ্ভিদের শুরুতে জীবন চক্রে কি থাকে? ভাজক টিস্যু থাকে। এই ভাজক টিস্যু থেকে পরবর্তীতে কি হয়? স্থায়ী টিস্যু। এখন তোমাদের মনে আছে কিনা, জুলজিতে একটা কমন শব্দ আছে ভাইয়া, স্টেম কোষ। নাম শুনছো? স্টেম কোষ নামে একটা কোষ আছে, তোমাদের কি মনে আছে? জুলজির মধ্যে ছিল স্টেম সেল, স্টেম কোষ। এটার মানে হলো যেই কোষটা, এই যে স্টেম সেল কোনটা? স্টেম সেল মানে হচ্ছে যেই কোষ এইরকম বারবার বিভাজিত হইতে পারে, আমাদের শরীরও আছে, এদেরকে বলা হয় স্টেম কোষ। কে বলতে পারবা যে মানুষের শরীরের কোথায় স্টেম কোষ আছে? ভাইয়ার ঘরে কি আছে না আছে সব দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, আমি মূলত থাকি হচ্ছে মানে আমাদের এই ফ্লোরের নিচতলায়, 3 তলায়। এই 4 তলায় আলহামদুলিল্লাহ আমার এই বোর্ডের জন্য সেট আপ করা আছে। তো এই রুমটাতে জাস্ট বই যে বোর্ড সংক্রান্ত জিনিসপত্রই আছে। ঠিক আছে? সো প্যারা নাই, চিল। ভেরি গুড ভাইয়া। এই স্টেম কোষ আছে আমাদের অস্থি মজ্জায়। কারণ ভাই তুমি দেখো, আমাদের যে হাড্ডি, আমাদের যে কোনো একটা হাড্ডি, ধরো এটা একটা হাড্ডি, ধরো এটা একটা হাড্ডি, এই যে আমাদের হাড্ডি, এই আমাদের হাড্ডির মধ্যে সারাটা দিন ভাই রক্তকণিকা তৈরি হয়, কোটি কোটি লক্ষ লক্ষ রক্তকণিকা তৈরি হয়। এটি কোথা থেকে আসে? এখান থেকে যদি রক্তকণিকা তৈরি হওয়া শুরু করে, কিন্তু খালি হয়ে যাওয়ার কথা। মেশিনের মধ্যে যদি ইনপুট দেওয়া না হয়, তাহলে আউটপুট বেরোবে। তার মানে এখানে খালি হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হয় না কেন? কারণ আমাদের অস্থিমজ্জায় এই স্টেম কোষ আছে, যারা বারবার সংখ্যা বৃদ্ধি করে। ধরো আজকে আছে 100টা, 50টা রক্তকণিকা হইলো, বাকি যে 50টা আছে ওরা আবার ডাবল হয়ে গেছে, ওরা 100টা হয়ে যায়। তখন ওখান থেকে আবার 50টা তৈরি হয়, আবার ডাবল হয়, এইভাবে এইভাবে বারবার বিভাজিত হয়, আর বারবার বিভিন্ন প্রোডাকশন আমাদের সম্পন্ন হইতে থাকে। তার মানে এই স্টেম সেল হচ্ছে যে কোষটা বারবার বিভাজিত হইতে পারে আমাদের শরীরের। আর এই স্টেম অস্থিমজ্জার মধ্যে ছাড়া, আমাদের অস্থিমজ্জা ছাড়া আরেকটা জায়গা আছে, আমাদের অস্থি মজ্জা ছাড়া আরেকটা জায়গা আছে কমন, যেখানে আমাদের স্টেম কোষ আছে। যে বলতে পারবা তার জন্য অনেক শুভকামনা থাকবে। সেটা হচ্ছে ভাই নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, আমাদের যকৃৎ। আমাদের যকৃতের মধ্যে কিন্তু স্টেম কোষ আছে। ধরো এইটা তোমার যকৃৎ, হ্যাঁ? কারো যদি যকৃতের ইউজুয়ালি, ধরো কারো যকৃতের এরকম 1/3 আমি কেটে ফেলে দিলাম, কাট করে ফেলে দিলাম, ওই অংশটা আবার রিপেয়ার করবে, আবার গ্রোথ হবে। এই হচ্ছে স্টেম সেল থাকার সুবিধা। কোন একটা অংশ কেটে দিলেও ওই জায়গাটা আবার বড় হয়। এখন তুমি বলতে পারো, ভাইয়া মানুষের হার্টে কি স্টেম কোষ আছে? নাই। মানুষের হার্টে যদি স্টেম কোষ থাকতো, তাহলে মানুষের হার্টে যদি কারো সমস্যা হইতো, একটু কেটে ফেলে দিত, আবার হয়ে যেত। নাই, স্টেম কোষ নাই। তাহলে গাছের যে এই ভাজক টিস্যু, যেহেতু সে বারবার বিভাজিত হইতে পারে, এই জন্য ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। মেরি মানে উদ্ভিদ, এই মেরি মানে বিবাহ না, মেরিস্টেম। ভাজক টিস্যুর অপর নাম কি? মেরিস্টেম। তাহলে আমরা এখন মূলত এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়বো। আমরা কি পড়বো? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাইয়া প্রথম কথা মাত্রই বললাম, ভাজক টিস্যু মানেই যারা বারবার বিভাজিত হতে পারে। ভাজক টিস্যু মানেই যে বারবার বিভাজিত হতে পারে, এর নিয়ে কোনো সন্দেহ নাই, বারবার বিভাজিত হতে পারে। এখন আমাকে বলো, ভাজক টিস্যুর অপর নাম কি? ভাজক টিস্যুর অপর নাম হলো, ভাইয়া মাত্র পড়াইছি, ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। এগুলো ইনশাল্লাহ সব মুখস্থ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখন ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো একটু একটু করে পড়বো। সাউন্ড হচ্ছে কি কস? আচ্ছা ভাইয়া এখন ঠিক আছে?
ফিক্সড করে দিলাম, নড়াচড়া না করলে সাউন্ড হবে না। বলেন। টি শার্টে লেগে সাউন্ড হচ্ছে, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখন বলো তো ভাই, এই ভাজক টিস্যুর অবস্থান নর্মালি কি হবে? আমি পড়াবো, সবগুলো পড়াবো, বাট নর্মালি ভাজক টিস্যু যদি আমার যদি তোমাকে কেউ বলে যে ভাজক টিস্যু নর্মালি কই থাকে, ভাইয়া গাছের যেই অংশটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য রেডি থাকে, গাছের যে অংশটা বড় হয় ওইখানেই ভাজক টিস্যু থাকবে, ঠিক না? এক্স্যাক্টলি। ভাজক টিস্যু যদি আমি বলি, ভাজক টিস্যু কই থাকে? ভাজক টিস্যু থাকে কাণ্ডের শীর্ষে, কাণ্ডের শীর্ষে। ভাজক টিস্যু থাকে মূলের শীর্ষে। একটা সিম্পল ভাষায় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে নর্মালি যদি আমি অবস্থান বলি, অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে কাণ্ডের উপরে আর মূলের উপরে। প্রশ্ন হলো ভাই উপরের দিকে কেন? কারণ ভাই গাছ কিন্তু কাণ্ডটা কিন্তু উপরের দিকে লম্বা হয়, তাই না? উপরের দিকে গাছটা বড় হয়। তুমি যে কোনো গাছ লাগাবা, গাছ কিন্তু আস্তে আস্তে উপরের দিকে বড় হয়, তাই তো? আচ্ছা, নেক্সট তুমি কোনো একটা গাছ লাগাইছো, গাছের যে মূল আছে, ধরো ভাই যদি একটা গাছ আঁকি, ধরো এই যে একটা গাছ আঁকি, ধরো এই যে, সাপোজ দিস ইজ আ ট্রি। হয়েছে, এটা হইলে হয়েছে, একটু মাটি দিয়ে দিলাম। এখানে মনে করো গাছের মূল, তো মূল কি দিয়ে আঁকবো? ধরো অ্যাশ কালার দিয়ে মূল আঁকি, এই যে গাছের মূল। এখন দেখো গাছের মূল তো এরকম ছড়াটরে আছে, আমি জাস্ট একটা স্যাম্পল আঁকলাম আর কি। ঠিক আছে ভাই, খেয়াল করে দেখো, এই যে গাছের, এই যে গাছের ধরো কাণ্ডের শীর্ষ মনে করো, এটা এটা এই জায়গাটা কি আজ বড় হয় না? বড় হয়, তার মানে ভাজক টিস্যু থাকবে। এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে ভাজক টিস্যু আছে, কারণে জায়গাটা বড় হয়। এই জায়গাটার মধ্যে ভাজক টিস্যু আছে, কারণে জায়গাটা শীর্ষে উপরে আছে, বড় হয়। আবার একইভাবে মূলের এই যে শীর্ষ, মূলের মাথা, এই জায়গাটা কি আস্তে আস্তে বড় হবে, তাহলে এখানে থাকবে। এই যে এগুলা, এই যে মূলগুলো আছে, মূলের শীর্ষগুলো, এই যে প্রত্যেকটা মূলের মাথায়, প্রত্যেকটা মূলের মাথায় থাকবে ভাজক টিস্যু। এই যে প্রত্যেকটা মূলের মাথায় থাকবে ভাজক টিস্যু, কারণ এই মূলের মাথাগুলো আস্তে আস্তে বড় হয়, ঠিক কি না? এই হচ্ছে আমাদের মূল কথা, বুঝা গেছে ভাইয়া? এই যে প্রত্যেকটা মূলের শীর্ষে থাকবে ভাজক টিস্যু, কাণ্ডের শীর্ষ। এমন বলতে পারো ভাইয়া কাণ্ড তো শুধু উপরের দিকে বড় হয় না, কাণ্ড তো সাইডের দিকেও মোটা হয়। সাইডে কি থাকে না? সাইডেও থাকে। তবে একটা গাছ সাইডের দিকে যত মোটা হয় তার চেয়ে বেশি বড় হয় উপরের দিকে। এই জন্য আমরা মেইনলি কথাগুলো বলছি, তার মানে সাইডের দিকেও আছে, আমি এখন পড়াবো। তাই প্রথমে আমরা পড়বো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাইয়া নর্মালি একটু চিন্তা করে দেখো, ভাইয়া নর্মালি একটু চিন্তা করে দেখো, প্রথম কথা হচ্ছে ভাজক টিস্যু যেহেতু বিভাজিত হবে, ভাজক টিস্যু যেহেতু বিভাজিত হবে, তাহলে কোষগুলো কি জীবিত হবে নাকি মৃত হবে? তোমার কি মনে হয়? যে ভাজক টিস্যু যেহেতু জীবিত হবে, মানে সরি কি বললাম, ভাজক টিস্যু যেহেতু বিভাজিত হবে, সো ওর অবশ্যই জীবিত থাকা উচিত, কারণ যে মরে গেছে ওর তো কোনোদিন বিভাজন সম্ভব না। তাহলে ভাজক টিস্যুর কোষগুলা নাম্বার ওয়ান, এই কোষগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই জীবিত। তাহলে প্রথম কথা, ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে অবশ্যই জীবিত, এদের মধ্যে প্রাণের সঞ্চার আছে। তাহলে ভাজক টিস্যুর কোষগুলা কেমন? অবশ্যই জীবিত। ভাইয়া রুমের লাইট কমাই দেন। আহারে রুমের লাইট কেন কমাবো? কি দে ভাই, বুঝলাম না কাহিনী। ওই যে বোর্ডের লাইটের ইফেকশনের কারণে রুমের মধ্যে লাইট কিন্তু খুব বেশি না। দাঁড়া, প্যারা নাই, চিল। ও ব্রাইটনেস কম, ঠিক আছে ঠিক আছে। ভাইয়া অস্থির ক্লাসের সাউন্ড সাউন্ড ভালো, মাশাআল্লাহ বেশ বেশ ভালো। আচ্ছা, ভেরি গুড। তো জীবিত। নাম্বার টু হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখো, নাম্বার টু হচ্ছে এরা নর্মালি প্রত্যেকটা কোষের আকার সেম থাকে, সমবেশীয়। এরা নর্মালি সমান সাইজের, প্রত্যেকটা কোষের আকার ব্যাস সমান। আসো আমরা একটা ছবি আঁকি, ছবি ছাড়া কোনো বায়োলজি হয় না। তাহলে ধরো এখানে আমি একটা বেঞ্জিনের মতো কোষ আঁকতেছি, তার মানে ভাজক টিস্যু ক্ষেত্রে ষড়ভুজাকৃতি সম্ভব। এই যে ভাজক টিস্যুর ক্ষেত্রে ষড়ভুজাকৃতি সম্ভব, ভাই আঁকতেছি, খেয়াল করে দেখো। আচ্ছা এই যে, এই যে, ভেরি গুড হামিম, ভেরি গুড। আচ্ছা, সো এই যে আলহামদুলিল্লাহ আঁকলাম, বেশি ভালো হয় নাই, তারপর আমি আঁকলাম। এটা হচ্ছে সাহস করে এঁকে ফেলা। এই ধরো ভাজক টিস্যু ভাই, যদিও আমার হাতে আঁকা যেহেতু ছবি একদম পারফেক্ট হবে না, কিন্তু কোষগুলো মোটামুটি প্রত্যেকটা সমান সাইজে থাকবে। এবং খেয়াল করে দেখো ভাই, এই কোষগুলোর মধ্যে কোনো গ্যাপ আছে? আন্তঃকোষীয় ফাঁকাস্থান আছে? আন্তঃকোষীয় ফাঁকাস্থান আবার কোনটা ভাই? ধরো আমি আরেকটা ছবি আঁকি, আমি স্থায়ী টিস্যুর এখন ছবি আঁকি। ধরো এই যে স্থায়ী টিস্যুর একটা ছবি আঁকি, দেখো এখানে একটা কোষ, এই এই যে
এই যে এই হচ্ছে স্থায়ী টিস্যু, একটা ছবি আঁকলাম। খেয়াল করে দেখো এই স্থায়ী টিস্যুর মধ্যে এইখানে দেখো ফাঁকা স্থান, ফাঁকা স্থান, ফাঁকা স্থান, ফাঁকা স্থান, এটাকে বলে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। দুইটা কোষের মধ্যে খালি স্পেস, এই যে স্পেস, ফাঁকা স্থান। কিন্তু এখন আমি যে ভাজক টিস্যুটা আঁকলাম, এই ভাজক টিস্যুর মধ্যে কোনো ফাঁকা স্থান নাই, কোনো আন্তঃকোষীয় গ্যাপ নাই। এই যে দেখো কোনো গ্যাপ নাই, নো গ্যাপ। তাহলে আমি বলতে পারি নাম্বার 3, কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবে না। তাহলে এই টিস্যুর কোষগুলোর মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই, কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই, কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই, ঠিক আছে, কোনো গ্যাপ নাই। নাম্বার 4, ভাইয়া খেয়াল করে দেখো, যেহেতু এই কোষটা বিভাজিত হবে মানে ভেঙে যাবে, তাহলে এই একটা জিনিস যদি ভাঙতে চাও, এখন ওই জিনিসটা যদি চারপাশে যে আবরণটা, কোষ প্রাচীরটা, সেটা যদি শক্ত হয়, তো ভাঙাটা কঠিন, তাই না? যদি কোনো একটা জিনিস তুমি ভাঙবা, ভেঙে ফেলবা, ওই জিনিসটা লোহা দিয়ে তৈরি হয়েছে, ভাঙতে পারবা? পারবা না। কিন্তু ওই জিনিসটা যদি ধরো মনে করো পাতলা কাঠ, বা ওই জিনিসটা মনে করো প্লাস্টিকের কিছু একটা, তুমি ঠাস করে ভাঙে ফেললা। তার মানে কোনো একটা জিনিস যদি ভাঙতে হয়, বিভাজিত হইতে হয়, ওখানকার ওই জিনিসটার চারপাশে যে আবরণ আছে, এটা অবশ্যই অনেক পাতলা হইতে হবে, তাই না? এক্স্যাক্টলি। এই জন্য ভাজক টিস্যুর কোষ প্রাচীর অনেক পাতলা। এই জন্য ভাজক টিস্যুর কোষ প্রাচীর অনেক পাতলা হয়। এবং পাতলা বলতে এটা কি দিয়ে তৈরি হয় জানো ভাই? কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। এখন অনেক সময় যেটা হয়, সেলুলোজের সাথে আরো অনেক কিছু থাকে, তখন ওই জিনিসটা মোটা হয়ে যায়। কিন্তু এখানে শুধুমাত্র সেলুলোজই থাকে। তাহলে এইখানে কোষ প্রাচীর কেন এত পাতলা? কারণ এইটা শুধুমাত্র সেলুলোজ দ্বারা নির্মিত, এইটা শুধুমাত্র সেলুলোজ দ্বারা নির্মিত। এখন কথা হলো ভাই, সেলুলোজ কি জানো? অবশ্যই তোমরা জানো, কারণ তোমরা কোষ রসায়ন পড়েছো। সেলুলোজ হচ্ছে গ্লুকোজের একটা পলিমার, অনেকগুলা গ্লুকোজ মিলে তৈরি করে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে গ্লুকোজের একটা পলিমার, ঠিক আছে? শুধুমাত্র সেলুলোজ নির্মিত, শুধুমাত্র সেলুলোজ দ্বারা তৈরি হয়। তোমাদের জন্য ভাইয়ার ইনশাল্লাহ একটা কোষ রসায়নের প্লেলিস্ট ইনশাল্লাহ আসবে ইউটিউবে, ঠিক আছে? আমার কাজ চলতেছে, তোমরা ইনশাল্লাহ আপলোড করে দিলে আমি জানাবো, তোমরা দেখবা যদি কারো সমস্যা থাকে। হৃদয় খুবই সুন্দর করে কোষ রসায়ন তোমাদেরকে পড়াইছে, এবং এতে তোমাদের কোষ রসায়ন আলহামদুলিল্লাহ শেষ। আমি জানি যারা হয়তো কোর্সে নাই তাদের জন্য হয়তো আমি এই ভিডিওটা দিব আর কি, ওই আমার কোষ রসায়নের প্লেলিস্টটা, ঠিক আছে? বুঝো ভাই? তার মানে কেন পাতলা? কারণ সেটা শুধুমাত্র সেলুলোজ দ্বারা তৈরি হয়, এই জন্য পাতলা। খুবই সিম্পল, ক্লিয়ার কাট কথাবার্তা, ঝামেলা নাই। আচ্ছা, এখন ভাইয়া এবার একটু কোষের দিকে নজর দিই। যেহেতু এই কোষটা বিভাজিত হবে, মনে রাখবা একটা কোষ বিভাজিত হওয়া মানে এই নিউক্লিয়াস ডাবল হইতে হবে, ডিএনএ ডাবল হইতে হবে, তাই না? কারণ এটা কি সম্ভব যে ডিএনএটাকে অর্ধেক করে কেটে দিয়ে দিলা আরেকটার মধ্যে খালি? এ তো হবে না। তার মানে ডিএনএটাকে ডাবল হইতে হবে। একটা কোষ যখন বিভাজিত হয়, পৃথিবীর সকল কোষ, মানে বেসিক ক্লিয়ার রাখবা, পৃথিবীর সকল কোষ যখন বিভাজিত হয়, মানে যখন সে রেডি হয় বিভাজনের জন্য, ওই অবস্থাটাকে বলে তার বিপাকীয় অবস্থা। কি অবস্থা বলে? বিপাকীয় অবস্থা। সে এখন রেডি হয়েছে, ইয়েস মাই বয়, আমি এখন বিভাজন করব। এই যে বিভাজিত হবে, এই অবস্থায় যে সে রেডি হইল, রেডি থাকে বলে বিপাকীয় অবস্থা। বিভাজন হচ্ছে পুরোটাই এই বিপাকীয় অবস্থার আন্ডারে। যখন কোনো একটা কোষ বিভাজিত হয়, যেহেতু তার নিউক্লিয়াসটাকে ডাবল হইতে হবে, মানে ডিএনএটাকে ডাবল হইতে হবে, এই জন্য সে আকারে একটু বড় হয়, এটাকে সে রেডি হয়। তোমরা কোষ বিভাজনের মধ্যে ইনশাআল্লাহ হয়তো পড়ছো, সে রেডি হয়, প্রিপেয়ার্ড হয় কোষ বিভাজনের জন্য, তখন তার নিউক্লিয়াসটা আকারে বড় থাকে। তাহলে ভাজক টিস্যুর নিউক্লিয়াস কেমন হবে? ভাজক টিস্যুর নিউক্লিয়াস আকারে অপেক্ষাকৃত বড় হবে। তুমি কোষ আঁকছো ভাইয়া, নিউক্লিয়াস দাও নাই, হবে না। নিউক্লিয়াস না দিলে ওটা মৃত কোষ হয়ে যায়। এই যে নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হবে, ইনশাল্লাহ পারবা। তাহলে আমরা বলতে পারি ভাইয়া ভাজক টিস্যুর নিউক্লিয়াস কেমন হয়? নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। নিউক্লিয়াস কেমন হবে? অপেক্ষাকৃত বড় হবে। এখন ভাইয়া নিউক্লিয়াস যদি বড় হয়, চিন্তা করো, নিউক্লিয়াস ছাড়া যা আছে সব হচ্ছে সাইটোপ্লাজম, তাই না? নিউক্লিয়াস ছাড়া যা আছে সব হলো সাইটোপ্লাজম। এখন নিউক্লিয়াস যদি বড় হয়, তাহলে সাইটোপ্লাজমটার জন্য জায়গা কমে গেল না? সাইটোপ্লাজমটা কি একদম ঠাইসা একদম সাইডে পড়ে গেছে, জায়গা নাই সাইটোপ্লাজমের জন্য। কারণ নিউক্লিয়াস এত মোটা, এত বড় জায়গা দখল করছে যে সাইটোপ্লাজমের জন্য জায়গা নাই বললে চলে। এরা একদম ঠাইসা একদম কোনায় একটু চেপে আছে এরকম, তাই না?
তাইলে আমরা বলতে পারি ভাই এদের সাইটোপ্লাজমটা ঘন হবে। তুমি যখন কোনো একটা জিনিসের চাপে রাখবা ঘন, সাদা না, ইজি করে দিলে লুজ করে দিলে এটা একদম পাতলা হয়ে যাবে। তুমি চেপে রাখছো, ঘন করছো, দুধ যেরকম জাল দিয়ে ঘন করে, তো চারপাশে ঠেলে তুমি এটা কি করবা, ঘন। তাহলে আমরা বলতে পারি ভাইয়া সাইটোপ্লাজম কেমন হবে, তার সাইটোপ্লাজম হবে ঘন এবং অনেক বেশি দানাদার, কারণ চাপাই দিছো তো, সে একদম ঘন হয়ে দানাগুলো সব সাইডে ঘন, একদম বেশি ঘন হয়ে গেছে। তাহলে সাইটোপ্লাজম কেমন হবে, ঘন এবং দানাদার। এই যে ইনশাল্লাহ বেসিক ঠিক রাখলে তুমি দেখবা এগুলো একদম 1-2 বিষয়, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, খেয়াল করে দেখো, এখন কথা হলো ভাইয়া আপনার কি মনে হয় এই টিস্যুর কাজ কি? এর কাজ কি খাদ্য তৈরি করা? আমাকে বলো, এই টিস্যুর কি খাদ্য তৈরি করা কাজ, নাকি এই টিস্যুর কাজ হলো খালি বিভাজন করা? তুমি আমাকে বলো এই টিস্যুর কাজটা কি, ওর কাজ কি খাদ্য তৈরি করা নাকি বিভাজন করা, এটা আমার বলো। অপশন 4, আরেকবার অপশন 4 হচ্ছে ভাই এটা, কোষপ্রাচীর পাতলা। কোষপ্রাচীর কেন পাতলা, কারণ যেহেতু ওর, আচ্ছা ক্লাস আটকে গেছে নাকি, নাউজুবিল্লাহ মিন জালিক, না আচ্ছা আলহামদুলিল্লাহ, বিভাজন হবে, হ্যাঁ। অপশন 4 ছিল কোষপ্রাচীর কেন পাতলা, কারণ কোষপ্রাচীর যদি পাতলা না হয় তাহলে তো বিভাজন হওয়া সম্ভব না। কোষপ্রাচীর যদি মোটা হয় কেমনে ভাঙবা, বিভাজন কেমনে হবে, হবে না, তো পাতলা করতে হবে। আর কোন একটা কোষপ্রাচীর পাতলা মানে শুধুমাত্র সেলুলোজ দিয়ে তৈরি হয়। সেলুলোজ হচ্ছে গ্লুকোজের একটা পলিমার, অনেকগুলো গ্লুকোজ মিলে তৈরি হয়, এবং সেলুলোজের সাথে সাধারণত আরো অনেকগুলো উপাদান যখন থাকে তখন সেটা ভারী হয়। শুধুমাত্র সেলুলোজ থাকলে সেটা পাতলা, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন থিম। এখন যেটা বলছো তোমাদের সবার কমেন্ট উত্তর যে ভাই এইটার কাজ হচ্ছে বিভাজন করা, তাই না, কোষ বিভাজন করা, ভেরি গুড। এর কাজ খাদ্য তৈরি করা না, তাহলে কোনো কারণ এটা তো খাদ্য তৈরি করবে না, তার মানে এর কি প্লাস্টিক থাকার দরকার আছে? উত্তর হচ্ছে ভাইয়া এর প্লাস্টিক থাকার দরকার নাই। ভেরি গুড, লাভলি। তাহলে আমি কি বলতে পারি ভাইজান, আমি বলতে পারি এর প্লাস্টিক থাকার দরকার নাই। একটু মুছে দিয়ে আগে, কারণ আমি এখন লিখবো, তার মানে এর প্লাস্টিক থাকার দরকার নাই। এখন ভাইয়া একটা বেশ খুবই চমৎকার জিনিস আছে এখানে, খেয়াল করো, খুবই চমৎকার জিনিস। ভাইয়া প্লাস্টিক নাই বুঝলাম, কিন্তু যে কোষগুলার ভবিষ্যতে খাদ্য তৈরি করবে এগুলো তো এখান থেকে আসবে, কারণ এই তো ভাজক টিস্যু, তাই না, এখান থেকে তো স্থায়ী টিস্যু আসবে, আর স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। তাহলে ভাই এখান থেকে তো স্থায়ী টিস্যু আসবে, তবে প্লাস্টিক যদি একদমই না থাকে পরে কি হাওয়ার থেকে তৈরি হবে না? এই জন্য আল্লাহ কি সুন্দর করে, কি চমৎকার ভাবে এখানে রেডি করে দিচ্ছে। এখানে প্লাস্টিক দেন নাই, একটিভ প্লাস্টিক দেন নাই, কিন্তু প্লাস্টিকের আদি দশা ইনএক্টিভ প্লাস্টিক দিছেন, যার নাম হচ্ছে প্রো প্লাস্টিড। তাহলে এখানে প্লাস্টিকটা কেমনে থাকে, প্রো প্লাস্টিড হিসেবে থাকে। ইনএক্টিভ, প্রো মানে হচ্ছে নিষ্ক্রিয়, এখানে প্রো মানে কি, নিষ্ক্রিয়, বুঝছো। এই যে প্রো প্লাস্টিড, আদি প্লাস্টিড, আদি প্রোক্যারিওটিক সেল পড়ছো না, প্রোক্যারিওটিক সেল, আদি নিউক্লিয়াসযুক্ত সেল, এরকম প্রো প্লাস্টিড বা আদি প্লাস্টিড থাকে, অর্থাৎ এটা অ্যাক্টিভ না, এটা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্লাস্টিড, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্লাস্টিড। এইটা এই ইনঅ্যাক্টিভ থেকে আস্তে আস্তে সে অ্যাক্টিভ হয়, আস্তে আস্তে সে সক্রিয় হয়। কখন সক্রিয় হবে, যখন এখান থেকে স্থায়ী টিস্যু তৈরি হবে তখন সে সক্রিয় হবে, তখন সে খাদ্য তৈরি করবে। কিন্তু ভাজক টিস্যুর কাজ খাদ্য তৈরি করা না, এই জন্য প্লাস্টিকটা অ্যাক্টিভ থাকে না। প্লাস্টিক কেমন থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। ভেরি গুড। এখন আসি ভাইয়া, বলো তো ভাজক টিস্যুর মধ্যে যেহেতু কোনো খাদ্য তৈরি হয় না, ও কি খাদ্য বা অন্য কোনো পদার্থ কিছু সঞ্চয় করবে নাকি কোনো কিছু নিঃসৃত করবে, এই ধরনের কোনো কাজ সে করে না, ওর কাজ খালি বিভাজন করা। তাই আমরা বলতে পারি এর মধ্যে, ভাজক টিস্যুর মধ্যে কোনো সঞ্চিত বস্তু, কোনো নিঃসৃত পদার্থ কিচ্ছু থাকে না। সঞ্চিত বস্তু, কোনো নিঃসৃত পদার্থ কিছুই থাকে না। এখন বলো তো ভাই, এটার মধ্যে কি কোষ গহ্বর থাকবে? ভাই নিউক্লিয়াস একাই তো জায়গা নিয়ে নিছে পুরোটা, এর মধ্যে যদি আবার একটা খালি জায়গা থাকে হইল কিছু, সম্ভব না তো। নিউক্লিয়াস এত বড়, জায়গা নিয়ে নিছে পুরোটা, তার মানে এর মধ্যে কোষ গহ্বর থাকে না। কারণ কোষ গহ্বর যদি থাকে তাহলে সে বিভাজন কেমনে হবে, ওর তো নিউক্লিয়াস এত বড়, জায়গা দখল করেছে পুরোটা। আর যদি খালি এত বড় একটা খালি জায়গা থাকে, কোষ গহ্বর থাকে, তাহলে সে বিভাজন কেমনে করবে, তাই না? আর ওর তো কোনো সঞ্চিত বস্তু নাই, নিঃসৃত পদার্থ নাই, যাদেরকে সে কোষ গহ্বরে রাখবে, কিছু রাখার দরকার তো নাই, ও তো কোষ গহ্বর থাকার কোনো প্রশ্নই আসে না। তার মানে আমরা বলতে পারি ভাইজান নাম্বার 9, তার কোনো কোষ গহ্বর থাকে না। আমারে বলেন
একটা ভাজক টিস্যুর কয়টা বৈশিষ্ট্য আপনার পড়াইতে হবে। আমি আলহামদুলিল্লাহ 9 নাম্বার বৈশিষ্ট্যে আসছি, ছবি আঁকছি। এটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনি মার্কস পাবেন। তাহলে ভাজক টিস্যু আমার কিন্তু সিকিউতে আসে, এই ভাজক টিস্যু টপিকটা আমার সিকিউতে আসে। কিন্তু যদি শুধু সিকিউ না, এখানে কিন্তু আমাদের অনেকগুলো এমসিকিউ আছে। যেমন ধরো ভাই, খুবই ইম্পর্টেন্ট আমাদের, এটা কিন্তু একটা এমসিকিউ, খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভাজক টিস্যু কোষ প্রাচীর পাতলা, এটা আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই লাস্টের এই দুইটা পয়েন্ট আমাদের এমসিকিউতে আসে সত্য মিথ্যা দিয়ে, ঠিক আছে, বা সঠিক নয় কোনটা এটা দিয়ে আসে। এগুলো মোটামুটি সবগুলো সিকিউর পার্ট, এগুলো আমাদের এমসিকিউতে লাগবে না। আমাদের আলহামদুলিল্লাহ ভাজক টিস্যু পড়া হয়ে গেছে, ঠিক আছে, ভাজক টিস্যু পড়া হয়ে গেছে। এখন আমরা পড়বো ভাজক টিস্যু শ্রেণী বিভাগ। সবাই আমাকে বলেন ভাজক টিস্যু সবাই ক্লিয়ারলি বুঝছেন কিনা, ভাইয়াকে জানান, তাহলে ইনশাল্লাহ আমি বুঝতে পারবো আপনাদের আলহামদুলিল্লাহ বেসিক কনসেপ্ট সব ডান। বলেন, ঠিক আছে। এখন যদি কেউ বলে ভাই ভাজক টিস্যুর কাজ কি, একেবারে গরুর মতো ইজি পড়া, ভাই একটু পড়াই দিই। ভাই ভাজক টিস্যুর কাজ কি? লাভলি, ভেরি গুড। ভাজক টিস্যুর কাজ কি ভাই? ভাজক টিস্যু যদি না থাকতো আপনার কোষগুলা কি বড় হইতো? লম্বা হইতেন আপনি? পারতেন না। তার মানে যেই ভাজক টিস্যু শীর্ষে আছে, শীর্ষ যে ভাজক টিস্যু আছে, একদম উপরে যে ভাজক টিস্যু আছে, এর কারণে আমরা সবাই জানি গাছ দৈর্ঘ্যে বাড়ে। তাহলে এর কারণে উদ্ভিদ দৈর্ঘ্যে বাড়ে, লম্বা হয়, সিম্পল কথা, দৈর্ঘ্যে বাড়ে, তাই না? দৈর্ঘ্যে বাড়ে। যেই ভাজক টিস্যুটা শীর্ষে না থেকে, ধরো দুই পাশে আছে, শীর্ষে না থেকে প্রস্থে আছে, প্রস্থ বরাবর দুই পাশে আছে, তাহলে একটা গাছ যদি চিন্তা করি, এই গাছের মনে করো দুই পাশে যে ভাজক টিস্যুগুলো আছে, এগুলার কারণে গাছের সাইজ মোটা হবে, তাই না? তাহলে প্রস্থে যেগুলো আছে এগুলার কারণে উদ্ভিদের ব্যাস বাড়ে বা প্রস্থে বাড়ে। তো প্রস্থগুলোকে আমরা বলি পার্শ্বীয় ভাজক টিস্যু। দুই পাশে আছে না, এই জন্য বলি পার্শ্বীয়। দুই পাশে আছে এই জন্য বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু, কারণ এনে আছে দুই পাশ, একদম গ্রাম্য খাঁটি বাংলা কথা। নেক্সট, আমরা জানি ভাজক টিস্যু থেকেই তৈরি হয় স্থায়ী টিস্যু। আমরা জানি ভাজক টিস্যু থেকেই তৈরি হয় স্থায়ী টিস্যু, এটা আমরা ভালো করে জানি যে ভাই ভাজক টিস্যু থেকেই তৈরি হয় স্থায়ী টিস্যু। আমার মনে হয় ইনশাল্লাহ এটা নিয়ে কারো ডাউট নাই, আছে কি? নাই। তাহলে ভাজক টিস্যু থেকেই তৈরি হয় স্থায়ী টিস্যু, ঠিক আছে। ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ শেষ। এটা হচ্ছে বেসিক কাজ, বুঝতে পারছেন? ওকে, ভাইয়ার বাসা থেকে এই ক্লাসটা কেমন আপনি জানান তো দেখি। ভাইয়ার বাসা থেকে ক্লাসটা কেমন? আচ্ছা, ইনশাল্লাহ ভালো। ওকে, ইনশাল্লাহ ভেরি ভেরি গুড। ভাইয়া চলে আসি এবার আমরা ভাজক টিস্যু শ্রেণী বিভাগ পড়বো, প্রকারভেদ পড়বো। এখন একটা সিম্পল টেকনিক মনে রাখবা, ভাজক টিস্যুকে তুমি যেভাবেই ভাগ করো না কেন, ভাজক টিস্যুকে তুমি যেভাবেই ভাগ করো না কেন, ভাজক টিস্যু 3 প্রকার। এটা একবার ইজি জিনিস, যে ভাজক টিস্যুকে তুমি যেভাবেই ভাগ করো না কেন, ভাজক টিস্যু অলওয়েজ 3 প্রকার। তুমি বলতে পারো ভাইয়া আমি যদি এটাকে অবস্থান অনুযায়ী ভাগ করি 3 প্রকার, আমি যদি উৎপত্তি অনুযায়ী ভাগ করি 3 প্রকার, আমি যদি কাজ অনুযায়ী ভাগ করি 3 প্রকার। তাহলে ভাজক টিস্যুকে তুমি এনি হাউ এনিওয়্যার তুমি যেভাবে ভাগ করো না কেন, এটা কত প্রকার? 3 প্রকার। ওকে, ইনশাল্লাহ ভাইজান ক্লিয়ার? ওকে, সো লেট মি স্টার্ট। ফার্স্টে আমরা পড়বো উৎপত্তি অনুসারে প্রকারভেদ, যে উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যু কত প্রকার। খেয়াল করে দেখো, 3 প্রকার। ভাই এটা তো পড়াইছেন, ভেরি গুড। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? 3 প্রকার। এখন আসি ভাইয়া প্রথমটার নাম হচ্ছে প্রোমেরিস্টেম। আমার জিনিসটাকে তুমি বুঝো ভাই, তোমাকে এটা বুঝাই দিব, তুমি একটা দুইটা বুঝলে বাকিগুলো ইজি। প্রথমটার নাম হচ্ছে প্রোমেরিস্টেম, এরপরটার নাম হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। উৎপত্তি অনুযায়ী প্রাইমারি স্কুলে দিয়ে তুমি যাত্রা শুরু করছিলা, তাই না? এরপরে তুমি চলে গেছিলা সেকেন্ডারিতে। এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি, আসি আমি এই জিনিসটা খুবই ইজি করে বুঝাবো, তোমাদের আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, প্রোমেরিস্টেম মানে কি একদম একদম সিম্পল ভাষায় বলি। আচ্ছা ভাইয়া, ধরো তুমি যখন একদম মায়ের পেটে ভ্রূণ ছিলা, পিচি ছিলা, এই ভ্রূণের মধ্যে পুরা ভ্রূণের প্রত্যেকটা কোষ আস্তে সংখ্যা বৃদ্ধি করতো, তাই না? একদম পিচ্ছি যে একদম অংশটা, যেটা ছোট্ট অংশ, যেখান থেকে আস্তে আস্তে অনেকগুলো কোষ হয়েছে, পরে সবাই সংখ্যা বৃদ্ধি করা শুরু করছে, এই একদম রুট লেভেলের ওই অংশটাকে বলে প্রোমেরিস্টেম। তার মানে এটা কোনটা খেয়াল করো, ধরো এটা হচ্ছে কাণ্ডের একদম অগ্রভাগ,
কাণ্ডের ধরো এই জায়গাটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, এই যে এই পয়েন্টটা হচ্ছে কাণ্ডের উপরের জায়গাটা, এই অগ্রভাগের একদম শীর্ষ দেশে, একদম ওই যে কুড়ির মতো কুড়ি, একদম শীর্ষ দেশের এই অঞ্চলটাকে বলা হয় প্রোমেরিস্টেম, ক্ষুদ্র অঞ্চল। এখান থেকেই আস্তে আস্তে এটা একটু বড় হইলে, এই জায়গায় যে বড় হইলো, একটু লম্বা হইলো, বড় হইলো, এইটাকে পরে যে এই যে একটু বড় হইলো, এই অংশটাকে বলে প্রাইমারি ভাজক টিস্যু। আর এই যে প্রথম দিকে যে ক্ষুদ্র পয়েন্ট, এটা তো মুছে গেল, লাল কালার দিয়ে দেখাই দেই, একদম অগ্রভাগের ছোট্ট শীর্ষ অঞ্চলটা, একদম রুট কুড়ির মতো অংশ, তাকে বলা হয় প্রোমেরিস্টেম। তাহলে প্রোমেরিস্টেম মানে কি? প্রোমেরিস্টেম মানে হচ্ছে, খেয়াল করে দেখো ভাই, লাইনটা একবার খেয়াল করো, মূল বা কাণ্ডের, এই জিনিসটা বুঝে রাখো ভাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বুঝে না। মূল বা কাণ্ডের অগ্রভাগের কারণ একদম উপরের, একদম শীর্ষের ক্ষুদ্র অঞ্চল, অগ্রভাগের শীর্ষে একদম ক্ষুদ্র অঞ্চল, একদম ক্ষুদ্র অঞ্চল, যেখান থেকে পরবর্তীতে এই প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়, তাকে আমরা এই লাল রঙের এই ক্ষুদ্র অঞ্চলটাকে আমরা বলবো প্রোমেরিস্টেম। লাল রঙের এই ক্ষুদ্র অঞ্চলটাকে আমরা কি বলবো? প্রোমেরিস্টেম। এই যে মূল বা কাণ্ডের অগ্রভাগের একদম উপরের দিকে শীর্ষে একটা ছোট্ট অঞ্চল, যেখান থেকে কুড়ির মতো, যেখান থেকে বিভাজন প্রক্রিয়াটা শুরু হয়। প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে না? যেখান থেকে বিভাজন প্রক্রিয়াটা শুরু হবে, একদম কুড়িটা, একদম কুড়ি, এটাকে বলা হয় প্রোমেরিস্টেম। ঠিক আছে ভাইজান, ক্লিয়ার? ক্লিয়ার না? ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তো এটা যখন আস্তে আস্তে বিভাজিত হয়, মূল বা কাণ্ডের শীর্ষে এই বাকি যে অংশটা আস্তে আস্তে বিভাজিত হয়ে, এই যে ভ্রূণ অবস্থাতেই সে যখন, তুমি একদম কুড়ি ছিলা, মায়ের পেটে এক যে কুড়ি, এই কুড়িটা হচ্ছে প্রোমেরিস্টেম, বোঝার সাথে বললাম। তারপর তুমি যখন আস্তে একটু মোটামুটি একটু বড় সাইজের ভ্রূণ হইলা, তো মানুষ কি থাকে, ধরো এরকম একটা ভ্রূণ হয় না, মানুষ এরকম একটা ভ্রূণ হয়, তাই না? এই ভ্রূণ অবস্থায় এই পুরোটা আস্তে আস্তে এইটা যে তৈরি হয়েছে, এই যে সবগুলাই কিন্তু সংখ্যা বৃদ্ধি করে কোষ, তাই না? এর মাথার কোষগুলো বড় হয়ে মাথা হয়, এই পেট থেকে আস্তে আস্তে সবকিছু হয়, পাটা হয়, সবগুলোই সংখ্যা বৃদ্ধি করে। এই অবস্থাটা মানে এর পরবর্তী অবস্থার নাম হলো প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে প্রাইমারি ভাজক টিস্যু মানে আমরা তখন বলবো মূল বা কাণ্ডের শীর্ষ দেশে যেটা আছে, যে এই পুরোটা মূল বা কাণ্ডের শীর্ষ দেশে যা আছে পুরোটাকে বলে প্রাইমারি ভাজক টিস্যু। ঠিক আছে? তার মানে এই প্রোমেরিস্টেম হচ্ছে একটা ক্ষুদ্র অঞ্চল, সে যখন একটু বিভাজিত হয় তখনই তার নাম হয়ে যায় প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে মূল বা কাণ্ডের শীর্ষে, আমি তখন আর এটা বলবো না যে শীর্ষের অগ্রভাগে ক্ষুদ্র অঞ্চল, এটা বলবো না, এটা তো প্রোমেরিস্টেম। এই প্রোমেরিস্টেম যখন একটু বিভাজন হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় প্রাইমারি। তাহলে আমরা বলবো মূল বা কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে, যার কারণে গাছটা সব দিক দিয়ে বড় হয়, গাছের বৃদ্ধির পিছনে মূল দায়ী। কারণ এই প্রোমেরিস্টেম তো একটা ছোট্ট কুড়ি, এ তো শেষ, ওর কাহিনী শেষ। যখনই প্রাইমারি তৈরি হলো, ওর কাহিনী শেষ, ক্ষুদ্র অঞ্চল সে বাদ। এরপরে সবকিছু আমরা প্রাইমারিকে নিয়ে পড়ি, এরপরে যা যা বিভাজন হয় সবকিছু প্রাইমারি থেকে হয়। তাহলে মূল বা কাণ্ডের শীর্ষে এই প্রাইমারি ভাজক টিস্যু থাকবে। এবং খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে এইটা মূলত উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। হ্যাঁ, ভ্রূণ অবস্থাতে হইলো, ওই যে ক্ষুদ্র অঞ্চলটা থেকে আস্তে আস্তে ভ্রূণ অবস্থায় গাছটা একটু প্রথমবার যখন বিভাজন হইলো তখনই হয়ে গেল প্রাইমারি। তাহলে ভ্রূণ অবস্থায় একদম পিচ্ছি অবস্থাতেই উৎপত্তি লাভ করে, আস্তে আস্তে এরপর গাছ বড় হওয়া শুরু করে। তাহলে ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়বো সেকেন্ডারি ভাজক টিস্যু। এইটাতে কাহিনী আছে। এইটা কোনটা, এইটা আমরা পড়বো এখন। চলো এটা একটু ভালো করে পড়ি। তাহলে আমরা এখন পড়বো সেকেন্ডারি ভাজক টিস্যু। এইটা একটু মজার। কেন? আচ্ছা ভাইয়া, সেকেন্ডারি মানে কি রে? সেকেন্ড টাইম না? দেখবো অনেকে হচ্ছে তোমাদের সিনিয়র ভাই আপুরা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে। আমি আসলে ব্যস্ত ছিলাম, তোমাদের গত কিছুদিন এডমিশন ছিল, তোমরা জানো, তোমাদের ছোট বড় ভাই আপুদের এডমিশন ছিল, এডমিশনের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, ক্লাস টাস অনেক ছিল, প্রেশার ছিল। হ্যাঁ, তো ভাই এখন আমরা ইনশাল্লাহ মোটামুটি রিল্যাক্স টাইম শেষে আবার হয়তো ইনশাল্লাহ ব্যাচ শুরু করতে যাচ্ছি মেডিকেলের জন্য। এখন মেডিকেলের প্রিপারেশন নেবে দুইটা গ্রুপ, একটা হচ্ছে যারা নর্মালি প্রি মেডিকেলের জন্য পড়াশোনা করে তারা, আর একটা হচ্ছে যারা সেকেন্ড টাইম মেডিকেল এডমিশন দিবে। সেকেন্ড টাইম, ওকে, মাইন্ড দ্য ওয়ার্ড, সেকেন্ড টাইম। খেয়াল করেন, তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু আমরা কাদেরকে বলবো? ভাইয়া, আমরা জানি নর্মালি একটু আগে ক্লাসের প্রথমেই তোমাকে পড়াইছি যে নর্মালি ভাজক টিস্যু থেকেই তৈরি হয় স্থায়ী টিস্যু। ঠিক কিনা? নর্মালি ভাজক টিস্যু থেকেই তৈরি হয় স্থায়ী টিস্যু, এটা তো বলছিলাম।
বলছিলাম না যে নর্মালি ভাজক টিস্যু থেকেই তৈরি হবে স্থায়ী টিস্যু, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ভাজক টিস্যু থেকেই তৈরি হয় স্থায়ী টিস্যু। এখন যদি ভাইয়া এমন হয়, এতে স্থায়ী তো স্থায়ী ফিক্সড, যদি এমন হয় যে স্থায়ী টিস্যু থেকে হুট করে কিছু কিছু ক্ষেত্রে যদি এমন হয় স্থায়ী টিস্যু থেকে পরবর্তীতে আবার ভাজক টিস্যু তৈরি হয়, এ ক্যা বাত হুয়া বেটা, ডাল মে কুছ কালা হ্যায়। ভাজক স্থায়ী টিস্যু থেকে যদি ভাজক টিস্যু তৈরি হয় আবার সেকেন্ড টাইম, কারণ ফার্স্টে তো ভাজক টিস্যু ছিল, সে স্থায়ী টিস্যু হয়ে গেছে, সেখান থেকে যদি আবার ভাজক টিস্যু তৈরি হয়, সেকেন্ড টাইম তৈরি হয়েছে, তাই না? এই জন্য ভাইয়া এইটাকে যেহেতু সেকেন্ড ফেজে আছে, কারণ প্রথমবার তো সে ভাজক টিস্যু ছিল, পরে স্থায়ী টিস্যু হয়ে গেছে, পরে আবার তৈরি হয়েছে ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে যদি ভাজক টিস্যুগুলো স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়, তখন আমরা তাকে বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু। ভাইয়া এটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি দেখবা তোমার, আচ্ছা ইনশাল্লাহ একটা টেকনিক বলে রাখি, এইটার আসলে এক্সাম্পলগুলো মনে রাখবা কিভাবে। এটার এক্সাম্পলগুলো মনে রাখার টেকনিক হচ্ছে কেম্বিয়াম। এটার এক্সাম্পলগুলা বা উদাহরণগুলো কিভাবে মনে রাখবা দেখি, তোমাকে বলে দিই। এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে এইটার নামের মধ্যে কেম্বিয়াম থাকবে। কি থাকবে? কেম্বিয়াম। আসো, কেম্বিয়াম মানে কি বুঝতে হবে তোমার, তুমি একটা ভালো স্টুডেন্ট। কেম্বিয়াম দুই রকমের, তোমাদের উদাহরণ দেখবে লিখছে কর্ক কেম্বিয়াম, লিখে দিই না? আচ্ছা, একটা দেখবে লিখছে কর্ক কেম্বিয়াম, আরেকটা দেখবে লিখছে ইন্টারফেসিকুলার কেম্বিয়াম। এর অর্থ বুঝলে জিনিসটা সহজ। ভাই কর্ক অর্থ কি জানো? কর্ক অর্থ অনেকে জানো না দেখে ভাবক কঠিন লাগতেছে ভাই, কিন্তু কিছু না, সহজ। কর্ক কেম্বিয়াম, ইন্টারফেসিকুলার কেম্বিয়াম। ভাইয়া কর্ক শব্দের অর্থ হইলো গাছের বাকল। গাছে বাকল আছে না? গাছের দুই পাশে বাকল থাকে না? ওই মোটা মোটা গাছগুলো দেখছো না, বড় বড় গাছ, দুই পাশে বাকল থাকে। এক্স্যাক্টলি ভাইজান, তাহলে কর্ক মানে হচ্ছে বাকল। হ্যাঁ, তাহলে কর্ক ক্যাম্বিয়াম, যে ক্যাম্বিয়ামটা বাকল তৈরি করে, যে ক্যাম্বিয়াম। কথা হলো কেম্বিয়াম মানে কি? ভেরি গুড ভাই। ক্যাম্বিয়ামটা আমরা সি দিয়ে লিখে রেখেছি, সি দিয়ে ক্যাম্বিয়াম, আর সি দিয়ে হচ্ছে চেঞ্জ। সি দিয়ে ক্যাম্বিয়াম, সি দিয়ে চেঞ্জ। ক্যাম্বিয়াম হচ্ছে এমন টিস্যু যারা পরিবর্তিত হইতে পারে, যারা অন্য কিছুতে রূপান্তরিত হইতে পারে, যারা তাদের পরিবর্তিত হয়ে বিভিন্ন কোষ তৈরি করতে পারে। হাইড্রার শরীরে একটা কোষ ছিল ইন্টারস্টিশিয়াল কোষ, মনে আছে? কাইন্ড অফ ওইটা, ঠিক আছে? এটা কাইন্ড অফ স্টেম সেলের মতো কাজ করে। তার মানে যে কোষটা, ক্যাম্বিয়াম হচ্ছে সেই সকল কোষগুচ্ছ যারা চেঞ্জ হতে পারে। সি দিয়ে মনে রাখবা, সি দিয়ে হচ্ছে ক্যাম্বিয়াম, সি দিয়ে হচ্ছে চেঞ্জ। যে কোষগুলা চেঞ্জ হইতে পারে বা পরিবর্তিত হয়ে অন্য কোনো কোষে কনভার্ট হইতে পারে, যে কোষগুলো রূপান্তরিত হতে পারে প্রয়োজন অনুযায়ী গাছের, ওগুলাকে বলা হয় ক্যাম্বিয়াম। তাহলে ভাইয়া কর্ক ক্যাম্বিয়াম কাদেরকে বলবো? যেই ক্যাম্বিয়াম, যে কোষগুলো রূপান্তরিত হয়ে কর্ক তৈরি করে। কর্ক মানে কি এই বুঝতে হবে কিন্তু ভাইজান, কর্ক মানে হচ্ছে বাকল। কর্ক মানে গাছের বাকল। তো যারা বাকল তৈরি করে, গাছের বাকল তৈরি করে রূপান্তরিত হয়ে, এদেরকে আমরা বলবো কর্ক ক্যাম্বিয়াম। যারা রূপান্তরিত হয়ে ইন্টারফেসিকুলার, আমি এটা পড়াবো। ফেসিকুলার মানে হচ্ছে পরিবহনতন্ত্র। ধরো জাইলেম, ফ্লোয়েম, শুনছো? গাছের মধ্যে আছে না? জাইলেম পানি পরিবহন করে, ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। জাইলেম, ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে, ইন্টার মানে মাঝখানে, মধ্যবর্তী, ওখানেও কিছু কোষ থাকে, ক্যাম্বিয়াম থাকে, ওদেরকে বলা হয় ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। আমি পড়াবো জাইলেম ফ্লোয়েমের মাঝখানে, পড়াবো ইনশাল্লাহ লাস্ট ক্লাসে একদম, ঠিক আছে? জাস্ট আইডিয়া নিয়ে রাখো। ইন্টার মানে মধ্যবর্তী, ফেসিকুলার মানে হলো পরিবহনতন্ত্র। তাহলে গাছের পরিবহনতন্ত্রের মাঝখানে মাঝখানে যেগুলো আছে, এদেরকে আমরা বলি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে কি স্থায়ী টিস্যু বিভাজিত হয়? ভাইয়া স্থায়ী টিস্যু নর্মালি বিভাজিত হয় না। এইটা হচ্ছে রেয়ার কেস, এগুলো এক্সেপশনাল কেস, এগুলো সব গাছে হয় না। তুমি দেখো ভাই, কয়টা গাছে তুমি এরকম বাকল পাওয়া দেখবা, যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, যে গাছগুলো সেকেন্ডারি বৃদ্ধি হয়, যে গাছগুলো অনেক বড় হয়ে যায়, ওদের ক্ষেত্রে তুমি দেখবা, বা সেকেন্ডারি বৃদ্ধি যাদের ঘটে, ওদের ক্ষেত্রে তুমি দেখবা গাছের বাকল আছে। তার মানে সকল গাছে তুমি এই সেকেন্ডারি ভাজক টিস্যুটা দেখবা না, এগুলো এক্সেপশনাল, ঠিক আছে? কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ঘটনাটা দেখতে পাই। তার মানে গাছের ক্ষেত্রে সেকেন্ডারি ভাজক টিস্যুটা একটু
আনকমন। তাহলে আমি এই জিনিসটা একটু আবার বুঝাই দিই, খেয়াল করো। ভাজক টিস্যু থেকে নর্মালি স্থায়ী টিস্যু তৈরি হয়, আমরা সবাই জানি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গাছে স্থায়ী টিস্যুটা আবার বিভাজিত হয়, তৈরি করে সেকেন্ডারি ভাজক টিস্যু। ভেরি গুড, ঠিক আছে। সেকেন্ডারি কেন বলছি? কারণ আগে ভাজক টিস্যু ছিল, ওখান থেকে আবার হইছে সেকেন্ড টাইম সেকেন্ডারি ভাজক টিস্যু। এদের নাম আমরা কিভাবে মনে রাখবো? এক্সাম্পল মনে রাখবো, এটা আমাদের এমসিকিউতে আসবে, এটা আসবে আমাদের এমসিকিউতে। কিভাবে মনে রাখবো? কারণ ভাই সেকেন্ডারির মধ্যে কেম্বিয়াম থাকবে, কেম্বিয়াম, এই কেম্বিয়াম ওয়ার্ডটা থাকবে। কেম্বিয়াম মানে কি? কেম্বিয়াম মানে হলো একগুচ্ছ কোষ, সি দিয়ে ক্যাম্বিয়াম, সি দিয়ে চেঞ্জ, যারা চেঞ্জ হইতে পারে, যারা পরিবর্তিত হয়ে অন্য কোনো কোষে কনভার্ট হইতে পারে, রূপান্তরিত হইতে পারে, ঠিক আছে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, এদেরকে আমরা বলবো ক্যাম্বিয়াম। এখন ক্যাম্বিয়াম মানে বুঝছি কোষগুচ্ছ যেগুলো সংখ্যা বৃদ্ধি করে অন্য কোনো কোষে রূপান্তরিত হয়। ভেরি গুড। এখন কর্ক ক্যাম্বিয়াম মানে কি ভাই? কর্ক মানে বাকল। তাহলে যে ক্যাম্বিয়াম সংখ্যা বৃদ্ধি করে বা পরিবর্তিত হয়ে যে ক্যাম্বিয়াম বাকল তৈরি করে, গাছের বাকল, চারপাশে বাকল তৈরি হয়, এইগুলাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। যারা পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে অন্য কোনো কোষে পরিণত হবে, এদেরকে আমরা বলি ক্যাম্বিয়াম। তো যারা বাকল তৈরি করবে, কর্ক ক্যাম্বিয়াম। এখন আসি ভাইয়া, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম মানে কি? ইন্টার মানে মধ্যবর্তী, ফেসিকুলার মানে গাছের পরিবহন তন্ত্র। জাইলেম, ফ্লোয়েম আছে মনে করো, মাঝখানে কিছু ক্যাম্বিয়াম থাকতে পারে, সবার ক্ষেত্রে না কিন্তু, বললাম এগুলো এক্সেপশনাল। আমি এগুলো ইনশাল্লাহ পড়াবো। আমাদের ভাস্কুলার বান্ডেলের বা পরিবহন তন্ত্রের বা ফেসিকুলার সিস্টেমের প্রকারভেদ আছে ইনশাল্লাহ, তখন তোমার জিনিসটা ছবি এঁকে আমি দেখাবো, এখন না। তারপর একটা এক্সাম্পল দিই, নাহলে এবার তোমার বলো ভাই আমার তো মাথার মধ্যে একটু একটু কনফিউশন লাগে। সমস্যা নাই, ধরো আমি পড়াবো ইনশাল্লাহ। ধরো উপরে আছে ভাই জাইলেম, জাইলেম, নিচে আছে মনে করো ফ্লোয়েম, ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে দেখা যায় এরকম অনেক সময় এদের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, এটার নামই হলো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। কারণ জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটা হলো ফেসিকুলার, মানে আমাদের গাছের যে পরিবহন তন্ত্র এইটার অংশ। এই যে এই দুইটার মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে, এদেরকে বলে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। শেষ, ইনশাল্লাহ কনসেপ্ট ক্লিয়ার। এই হচ্ছে গাছের সেকেন্ডারি ভাজক টিস্যু। সবাই ক্লিয়ার কিনা ভাইকে বলেন। বাকল কি? বাকল হচ্ছে গাছের ছাল। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বাকল হচ্ছে গাছের ছাল। হ্যাঁ, বাকল হচ্ছে গাছের ছাল, সমস্যা নেই ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে ইনশাল্লাহ, ভেরি গুড। এবার আসি ভাইয়া অবস্থান অনুসারে, খুবই সিম্পল ভাই। এটাও কত প্রকার? 3 প্রকার। নাম্বার 1, যেই ভাজক টিস্যুটা গাছের শীর্ষে থাকে, যেই ভাজক টিস্যু গাছের শীর্ষে থাকে, একদম উপরে থাকে, এটাকে আমরা বলবো শীর্ষক ভাজক টিস্যু। সিম্পল, অবস্থান অনুযায়ী, তাই না? তো যেই ভাজক টিস্যু গাছের একদম শীর্ষে আছে, উপরে আছে, এদেরকে আমরা বলবো শীর্ষক ভাজক টিস্যু। যেই ভাজক টিস্যু ভাইয়া খেয়াল করে দেখো, আরেকটা আছে, আগে এটা লিখে দেই, যে ভাজক টিস্যু দুই পাশে থাকে তাকে বলে পার্শ্বীয় ভাজক টিস্যু। সিম্পল, যে ভাজক টিস্যু দুই পাশে থাকে তাকে আমরা বলবো পার্শ্বীয় ভাজক টিস্যু। সিম্পল, একটা উপরের দিকে শীর্ষক, একটা পাশে। এখন আসি একটা একটু আনকমন, এইটা একটু ভালো করে পড়া লাগবে, সেটা হচ্ছে ইন্টার ক্যালারি বা নিবেশিত। ভাই ইহা আবার কিহা? ইন্টার ক্যালারি বা নিবেশিত। খেয়াল করো, সবাই খেয়াল করো ভাইজান। ধরো ধরো এইটা হচ্ছে, এই যে দাঁড়ো আঁকি একটু কষ্ট করে, ধরো এই হচ্ছে গাছের একটা অংশ, ধরো গাছের অংশের এই অংশে স্থায়ী টিস্যু, এই যে উপরে হচ্ছে স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু, নিচে হচ্ছে স্থায়ী টিস্যু। দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে মাঝখানে ঢুকে থাকে যে ভাজক টিস্যু, যদি এমন হয় যে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে নিবেশিত হয়ে আছে, নিবেশিত মানে মাঝখানে ঢুকে থাকা, যদি এমন হয় যে ভাজক টিস্যু যদি এমন অভাবে থাকে যে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে, তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে, ইন্টার মানে মধ্যবর্তী, তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যদি ভাজক টিস্যু থাকে, এইটাকে আমরা বলি ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। নিবেশন হয়ে আছে, ভিতরে ঢুকে আছে। এখন বলতে পারো ভাই এটা কি সবার ক্ষেত্রে কমন? না না, এগুলো এক্সেপশনাল। এখন তাহলে এইটার এক্সেপশনটা আমরা পড়ে ফেলি। এটা মূলত কোথায় পাওয়া যায়? এটা মূলত ভাই পাওয়া যায় ঘাস জাতীয় উদ্ভিদ,
বা পাইন গাছ, পাইন কোন, হর্সটেল, এই ধরনের বিভিন্ন গাছে ঘাস, পাইন, পাইন তোর নাম শুনছো তাই না? তাহলে ঘাস, পাইন, হর্সটেল এগুলা, হ্যাঁ, এগুলোর বিভিন্ন গোড়ায় গোড়ায়, যেমন ঘাস, পাইন, হর্সটেল, নামটা লিখে দিই, হর্সটেল, হর্সটেল গাছ, এগুলো গাছের নাম। এই কয়েকটা বিভিন্ন ধরনের, এই কয়েক ধরনের গাছে এই ধরনের টিস্যুটা পাওয়া যায়। ঘাস, পাইন, হর্সটেল এদের বিভিন্ন পয়েন্টে, যেমন ধরো পাতার মূল, পত্রমূলের গোড়ায়, বা পর্বসন্ধিতে, জয়েন্টে জয়েন্টে, জয়েন্টে জয়েন্টে, পর্বসন্ধিতে, পত্রমূলের গোড়ায়, এরকম। এত ডিপে তোমার লাগবে না, তুমি জাস্ট এই কয়টা নাম মনে রাখতে পারলে এমসিকিউতে এনাফ, ঠিক আছে? তাহলে ঘাস, পাইন, আমি আবার বলছি সবার ক্ষেত্রে কমন না কিন্তু, কারণ দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে ঢুকে আছে, সবার ক্ষেত্রে কেন কমন হবে? এগুলো এক্সেপশনাল, যেমন ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেল, এই ধরনের গাছে আমরা এরকম একটা বিন্যাস দেখতে পাই। বুঝতে পারছেন? বুঝে আছেন বন্ধুগণ? ওকে, ইনশাল্লাহ। পর্বসন্ধি, ফুলের বোটায়, হ্যাঁ। এখন আসি ভাইয়া, এই দুইটা হচ্ছে প্রাইমারি টিস্যুর অন্তর্গত। এটা এমসিকিউর জন্য ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। এই দুইটা হচ্ছে প্রাইমারি টিস্যুর অন্তর্গত। তাহলে এই যে লাল কালার দিয়ে বুঝাইছি প্রাইমারি, তাহলে এই দুইটা হচ্ছে প্রাইমারি টিস্যুর অন্তর্গত, আর ওইটা হচ্ছে সেকেন্ডারি টিস্যুর অন্তর্গত। এটা হচ্ছে সেকেন্ডারি। তার মানে সেকেন্ডারিতে তোমরা যে উদাহরণগুলো পড়ছো না, ওই যে কেম্বিয়াম থাকলে যেগুলো হবে কেম্বিয়াম, এই কেম্বিয়ামগুলো সবগুলো পার্শ্বের মধ্যে পড়বে, ঠিক আছে? ট্রিক্স ডান। কারণ তুমি চিন্তা করো, পাশে কি বাকল, ভাই তুমি নর্মালি বুঝতে পারতেছো, ধরো গাছের বাকল কি সাইডে তৈরি হয় না, পাশে তৈরি হয়, তো এখানে তো পড়বে। ডান, এগুলো আমাদের প্যারা নেই, এগুলো ইনশাল্লাহ আমরা পারবো। এগুলো আমরা এমসিকিউর জন্য বললাম আর কি। এই দুইটা হচ্ছে প্রাইমারির মধ্যে পড়ে, আর এটা হচ্ছে সেকেন্ডারির মধ্যে পড়ে, ঠিক আছে? ওকে, ফাইন। এখন আসি আমরা কোষ বিভাজন অনুসারে। আচ্ছা, কোষ বিভাজনটা আগে পড়ে ফেলি, ঠিক আছে ভাইয়া? কোষ বিভাজন অনুসারে প্রথম কথা, কত প্রকার? 3 প্রকার। নাম্বার ওয়ান মাস, মেহুমাস। নাম্বার 2 প্লেট। নাম্বার 3 রিব। আগে বুঝো, বুঝলে ইজি, বুঝলে ইজি, বুঝলে ইজি, না বুঝলে কঠিন। খেয়াল করো ভাইয়া, মাস মানে হচ্ছে পুরা একদম, বলো না ধরো মাস পিপল, সব মানুষ চলে আসছে। ভাই একটা রাস্তায় যখন মনে করো সব মানুষ নেমে আসে, তখন কি মানুষজন এভাবে নামে? রাস্তায় সবাই লাইন ধরে দাঁড়ায় আছে সুশৃঙ্খল ভাবে? না, মাস মানে একদম ধুমায় সব। তাহলে মাস মানে একদম যা ইচ্ছে তা, সব মানুষ ভরে গেছে। তার মানে যেই ভাজক টিস্যুটা যেখানে খুশি সেখানে বিভাজিত হয়, যেই ভাজক টিস্যুটা সকল তলে, যেই ভাজক টিস্যু সব তলে বিভাজিত হয়, কোনো কিছুর দিক করে না ভাই, ডান দিকে দাঁড়ালাম, বাম দিক দূর, ভাই সব। যে ভাজক টিস্যুটা সব তলে বিভাজিত হয়, উপরে নিচে ডানে বামে যেখানে ইচ্ছা সেখানে বিভাজিত হয়, এই ধরনের ভাজক টিস্যুকে বলে মাস ভাজক টিস্যু। সব তলে, হ্যাঁ, উপরে নিচে ডানে বামে যেখানে খুশি সেখানে। তাহলে যে ভাজক টিস্যু সব তলে বিভাজিত হয় তাকে আমরা বলবো মাস ভাজক টিস্যু। নাম্বার 2 হলো প্লেট। ভাইয়া আমরা খাবারের প্লেট আছে না, ধরো আমার কাছে এখানে একটা প্লেটের মতো, আমার ধরো এই ট্যাপটা আছে, ভাইজান খেয়াল করেন, ধরো আমার কাছে ট্যাপটা আছে, ধর এই ট্যাবের মধ্যে আমি লাইভ ক্লাস দেখতেছি কি ক্লাসের সমস্যা আছে কিনা। তাহলে এই যে ট্যাপটা, ধরেন এটা প্লেট, খাবার প্লেট। ভাই প্লেটের তল কয়টা? উপরে একটা, নিচে একটা, না? নাকি প্লেটের আরো তল আছে? ভাই আমার প্লেটে 4টা তল, ডানে একটা বামে একটা, আমি চতুর্ভুজাকৃতি প্লেটে খাই, এরকম না। প্লেটের তল হচ্ছে 2টা, উপরে একটা নিচে একটা। এক্স্যাক্টলি ভাই, যেই ভাজক টিস্যু এই প্লেটের মতো, যেই ভাজক টিস্যু 2 তলে বিভাজিত হয়, যেই ভাজক টিস্যু 2টা তলে বিভাজিত হয়, এদেরকে আমরা বলি প্লেট ভাজক টিস্যু। তাহলে উপরে একটা নিচে একটা, তাহলে যেই ভাজক টিস্যু 2টা তলে বিভাজিত হয়, উপরে নিচে, এদেরকে আমরা বলবো প্লেট, ঠিক আছে? 2টা তল। ভাই প্লেটের উদাহরণটা বলে দিই, উদাহরণ বুঝলে তুমি হা হয়ে যাবা, ইজি এত। ভাই 2টা তল আছে কার? গাছের পাতা, তাই না? পাতার উপরে একটা পৃষ্ঠ, নিচে একটা পৃষ্ঠ, উপরে একটা তল, নিচে একটা তল। তাহলে প্লেটের উদাহরণ হচ্ছে পাতা। পতে প্লেট, পতে পাতা, শেষ, ডান, গাছের পাতা। এটা পরে, এটা আমি অনেকগুলো তো পরে পড়াবো। রিব, খেয়াল করে দেখো ভাই, আমাদের বুকের পরশুক আছে না, এই যে ছাতনা হাড্ডিগুলো এভাবে এভাবে, তাই না? মানুষের ছাতনা চিন্তা করো, এভাবে থাকে না, এরকম একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল একদিকে থাকে। তাহলে রিব ভাজক টিস্যু হচ্ছে যেই ভাজক টিস্যুর কোষগুলা, মনে রাখার সাথে বললাম, এগুলা মাত্র একটা তলে বিভাজিত হয়, এক তলে। যে ভাজক টিস্যুর কোষগুলো এক তলে বিভাজিত হয়, অনলি একটা তল, ডান দিকে হলে সবসময় ডান দিকে হয়, বাম দিকে হলে সবসময় বাম দিকেই হয়, এদেরকে আমরা বলবো রিব ভাজক টিস্যু। একটা লেভেল মেনটেন করে, একটা সিরিয়াল, একটা তল মেনটেন করে। এই হচ্ছে ভাইয়া কোষ বিভাজন অনুসারে প্রকারভেদ। এখন প্লেটের উদাহরণ তো পড়ে ফেলছো, এইটার উদাহরণ তো পড়তে হবে। তোমরা জানো অনলাইনে একটা প্ল্যাটফর্ম আছে, বই বিক্রি করে, রকমারি, তাই না? রকমারি, রকমারি, ভেরি গুড, রকমারি ভাইয়া হয়ে গেছে।
তাইলে রকমারি বলতে র দিয়ে হচ্ছে রিব ভাজক টিস্যু, আর কমারি কমারি দিয়ে কি হবে জানো? কমারি দিয়ে হবে কাণ্ডের কাণ্ডের মজ্জা রশ্মি। এখন কথা হচ্ছে মজ্জা কি জিনিস, এটা ইনশাল্লাহ তোমাদেরকে আমি গাছের যখন ভিত্তি পড়াবো তখন পড়াবো। কাণ্ডের মজ্জা রশ্মি, এটা একটা জিনিস, কিন্তু এই পুরোটা কিন্তু একটা জিনিস। দেখো অনেকে পাকনামি করে ভুল করে দিয়ে আসে, পরীক্ষায় আসে যে রিপ পাওয়া যায় কোথায়, অপশনের মধ্যে মজ্জা থাকে, দেখাই দে মজ্জা। আর না ভাই, মজ্জা আর মজ্জা রশ্মি এক জিনিস না, বুঝতে পারছো? মজ্জা আর মজ্জা রশ্মি এক জিনিস না, মজ্জা এক জিনিস, মজ্জা রশ্মি আরেক জিনিস। এটা যখন তোমাকে আমি 3 নাম্বার ক্লাসে যখন ছবি আঁকাবো তখন বুঝবা, নাহলে বুঝবা না। কলম পড়ে গেছে, বুঝতে পারছো? রিব ভাজক টিস্যু, যেই ভাজক টিস্যু একটা তলে বিভাজিত হয়, এক তলে। যেমন প্লেট 2 তলে, মাছ সব তলে, আর রিব হচ্ছে এক তলে। এখন দেখো মাছ ভাজক টিস্যুর উদাহরণ কি হবে? এই যে উদাহরণগুলো পড়াইলাম এগুলো বাদে বাকি সব, এগুলো বাদে বাকি সব উদাহরণ। বাকি সব বলতে কিরকম? ধরো ভাই তোমাকে বললাম যে কর্টেক্স এখানে হবে, তোমাকে বললাম মজ্জা এখানে হবে, তোমাকে বললাম যে শস্য এখানে হবে, তোমাকে বললাম ভ্রূণ এখানে হবে, ভ্রূণথলি এখানে হবে, বুঝছো? তাহলে এই 2টা উদাহরণ তুমি ইনশাল্লাহ ভালো করে পড়বা, ভেরি ইজি। এটা বাদে বাকি যেগুলো আছে ভাইয়া সেগুলো এখানেই তুমি মাসের মধ্যে পেয়ে গেছো। এখন আসি, তারপরও অনেকে আছে ভাই এটা একটু বলে দেন, তাই না বন্ধুগণ? খেয়াল করো ইনশাল্লাহ, এটা একটু খেয়াল করে দেখো। এটা আমরা কিভাবে মনে রাখবো? মা সাভারে কমে, শেষ করে দিব সমস্যা নেই, এটাই মনে করো লাস্ট টপিক। মা সাভারে কমে, মা সাভারে কম দামে রকমারি প্লেট পায়। আমরা এইভাবে পড়ি কি, মা সাভারে কমে মানে কম দামে রকমারি প্লেট পায়। কম দামি রকমারি প্লেট মানে কালারফুল প্লেট পাইছে, মা কিনে ফেলছে খুশিতে, তাই না? আচ্ছা, এর মধ্যে 2টা আমরা অলরেডি পড়ে ফেলছি। রকমারি আমাদের পড়া হয়ে গেছে, ওই যে ওখানে রকমারি প্লেট আমাদের পড়া হয়ে গেছে। মা মানে হচ্ছে মাছ ভাজক টিস্যু, সাভারে মানে সতে শস্য, শস্য, ভতে ভ্রূণথলি, রতে রেণু, কতে কর্টেক্স, মতে মজ্জা। বইয়ের মধ্যে সিরিয়ালি লেখা আছে দেখবা, আবুল হাসান স্যারের বইয়ে। শস্য ভতে কি বললাম? ভতে হচ্ছে ভ্রূণথলি, ভ্রূণথলি, রতে রেণু, তারপর হচ্ছে কতে কর্টেক্স, কতে কর্টেক্স, মত হচ্ছে মজ্জা। এই যে এই আইটেমগুলা তাহলে তুমি একবার দেখে রাখবা, তাহলে ইনশাল্লাহ তোমার ডান, ঠিক আছে? ভ্রূণথলিটা একটু চেক করে নেই ভাইয়া। আচ্ছা, বর্ধনশীল ভ্রূণ থলি নাই, এই জন্য বললাম, আমি চেক করে নিলাম। বর্ধনশীল ভ্রূণ হবে, ভ্রূণথলি, থলি তখন নাই, রেণুথলি আছে, রেণুথলি, এই যে রেণুথলি, ভ্রূণ কর্টেক্স। এই যে এই হচ্ছে ভাইয়া মাস, ঠিক আছে? যারা টেকনিক দরকার টেকনিক ইনশাল্লাহ দিয়ে দিলাম, পারবেন কিনা বলেন? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসে আমরা কি কি জিনিস পড়ছি ভাইয়া? আজকে ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু পড়ছি, বুঝছেন? অনেক কিছু পড়ছি। তো এই যে হামিম ভাই আপনার সাথে ক্লাস শুরু করছি আজকে টিস্যু। আমরা টিস্যুর একদম সুন্দর করে ইনশাল্লাহ বেসিক পড়লাম, এরপরে টিস্যুর একদম গ্লসিফাইড ভাগ পড়লাম, প্রত্যেকটা জিনিস কেন এবং কেন না সে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আমি দিছি। এতে করে বায়োলজি আপনার কাছে ইনশাল্লাহ ইজি মনে হবে, ঠিক আছে? এই যে আলহামদুলিল্লাহ প্রকারভেদ পড়ছি আমরা, বিভিন্ন প্রকারভেদগুলো ভেঙে 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 আমরা প্রকারভেদগুলো পড়ছি। আশা করি ইনশাল্লাহ সবাই হামিম ভাইয়ার আজকের ক্লাস বুঝতে পারছেন, ঠিক আছে? আমাদের বায়োলজি যদি আমরা এভাবে পড়ি ইনশাল্লাহ কি এবং কেন দিয়ে, আমাদের কাছে বায়োলজি পড়তে ভালো লাগবে। আপনি ক্লাসটা একটু দেখেছেন, আপনি ক্লাসটা এখন সুন্দর করে একবার রিভিশন দিবেন আপনার নোট খাতা, ঠিক আছে? অথবা ভাইয়াদের স্লাইড তো পাচ্ছিনি, স্লাইডটাকে রিভিশন দিবেন, পারলে বইটা একবার দেখবেন, ইনশাল্লাহ আপনার খুবই ভালো বায়োলজি প্রিপারেশন হবে, ঠিক আছে? আপনি এডমিশনও ভালো করবেন, একাডেমিকও ভালো করবেন, ঠিক আছে? তো ভাইয়া আপুরা সবার সাথে ইনশাল্লাহ হামিম ভাইয়ের আবার দেখা হবে পরশু দিনের ক্লাসে। রুটিন দিয়ে আসতো না, রুটিন অনুযায়ী ক্লাসে যুক্ত হয়ে যাবা, ইনশাল্লাহ বেশ ভালো শিখতে পারবা, ঠিক আছে? সো তোমাদের কাছে বিদায় নিচ্ছি, তোমাদের বড় ভাই হামিম ভাই। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।